মেহরিনের স্বপ্নরং। লেখিকা মির্জা সূচনা। পর্ব 1 থেকে 5। ঝিরিঝিরি নদীর ধারে, যেখানে সূর্যের প্রথম কিরণগুলো পানির উপর সোনালি আলোয় নৃত্য করছে, আর ফুলেরা হেসে হেসে তাদের রঙের জাদু বাতাসে ছড়াচ্ছে। পাখিরা গাইছে এমন সুর, যেন তারা জানে নদীর ঢেউয়ের সঙ্গে মিলিয়ে কোনো অদেখা গল্প শোনাতে হবে। আমার পরনে হালকা গোলাপি ফ্লোরা ড্রেস, খোলা চুল, তার ওপর একটা ফুলের মুকুট, আমার হাতে একটি ছোট্ট ময়ূরপঙ্খী ঘুড়ি, মনে হচ্ছে যেন আমি কোনো জাদুকরী রাজ্যের রাজকুমারী। ঘুড়িটা আকাশে উড়ছে, হাওয়ার সঙ্গে নাচছে। সেই ঘুড়িটা উড়াতে উড়াতে হঠাৎ আমি পড়ে গেলাম এক নরম ঘাসে। আর সেখানেই হঠাৎ এক ছায়া এগিয়ে এলো আমার দিকে। সে আমার ওর হাতটা তুলে নিল খুব যত্ন করে। তার চোখের গভীরতা ছিল সাগরের চেয়েও বেশি, শান্তি আর ভালোবাসার নিঃশব্দ ভাষা। আমার রাজকুমার, সে আস্তে করে বলল, তুমি অনেকদিন ধরে আমার স্বপ্নে ছিলে, মেহরিন। আজ আমি তোমায় নিয়ে যাব আমার রাজ্যে, যেখানে কষ্ট নেই, দুঃখ নেই, ন্যায় কোন অভিমান। শুধু তুমি আর আমি, আর আমাদের ভালোবাসা। সে আমার কপালে একটা মায়া মাখানো চুমু দিল আর বলল, তুমি আর হারাবে না, মেহরিন। আমি তোমার জন্যই আছি। আমার এই জীবন, এই স্বপ্ন, সবই তোমার নামে। আর আমি তখন চোখ বুজে একটা ছোট্ট হাসি দিয়ে বললাম, তাহলে চলো, রাজকুমার। তোমার রাজ্য হোক আমাদের ভালোবাসার ঘর। ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, এই স্বপ্নটা যদি সত্যি হয়ে যেত, আমি কি রাজি থাকতাম সেই ঘরের রানী হয়ে সারা জীবন। বেলা তখন ভোরের আলো ছুঁই ছুঁই করছে। মেহরিন তখনও স্বপ্নে ভাসছে, তার রাজকুমারের হাত ধরে নৌকায় করে স্বপ্নের রাজ্যে পাড়ি দিচ্ছে। ঠিক তখনই মেহবুবা এলো আর বলল, উঠো, ফজরের আজান হয়েছে, নামাজ পড়বি না? উঠো। আর ব্যাস, স্বপ্নভাঙা চিৎকারে বিছানা থেকে পড়ে গেল মেহরিন। কোমরে ব্যথা, মুখে রাগ, চোখে পানি আর স্বপ্ন ভাঙার কষ্ট। মেহরিন রেগে বলে, তুই ডাকলি কেন? কই আগুন লাগছে? কোন মহাভারত অশুদ্ধ হয়েছে? কার জামাই মরছে? হে, এমন কি হয়েছিল যে তুই আমার স্বপ্ন ভেঙে দিলি? আমার রাজকুমার হারাই গেল রে রর। মেহবুবা হাসতে হাসতে বলে, তোর রাজকুমার ফজরের সময় হাওয়া হয়ে যায় বুঝলি। নামাজের সময় হয়ে গেল, আর তুই এখনো রাজকুমার নিয়ে নৌকায় ভেসে বেড়াচ্ছিস। মেহরিন আহাজারি করে বলে, ও মাগো, কোমরটা ভেঙে গেল রে। এই মেয়ে আমার জীবনটা শেষ করে দিল রে। আর কখনো স্বপ্নের রাজকুমার আসবো না রে। ও মাগো, আমার রাজকুমার গো। মেহবুবা ভ্যাবলা গলায় বলে, একটা স্বপ্নের পোলা নিয়া এত কিচিরমিচির। আবার আসবো তোর রাজা, তখন বলবি আমি তোকে ডাকি নাই, ঘড়ি ডাকে। মেহরিন, ঘড়ি ডাকে? তুই না ডাকে, তুই আমার জীবন জ্বালায়া পুরাইয়া শেষ কইরা দিলি। আমার মন পোড়া দিলি, স্বপ্ন পোড়া দিলি, কোমর ভাঙ্গাইয়া দিলি। মেহবুবা হাসতে হাসতে বলে, তোর কোমর ভাঙে নাই, নাটক করিস না। আর তুই যদি এখনই উঠে নামাজ না পড়িস, তোর রাজকুমার আর আসবে না, মহারানী ভিক্টোরিয়া। বেনামাজিদের মনের আশা পূর্ণ হয় না শোনা। দুই বোনের কথার মধ্যেই ওদের মা মালিহা মির্জা এসে দেখে দুই বোন ঝগড়া করছে। একজন বিছানার কোণে বসে কোমরে হাত দিয়ে আহাজারি করছে, আরেকজন বিছানার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মালিহা মির্জা বলে, তোমরা দুইজন একসাথে না থাকলে এমন হতো। একজন স্বপ্নের রাজকুমার খুঁজতে খুঁজতে স্বর্গে উঠে যাচ্ছে, আরেকজন তাকে স্বর্গ থেকে নামায়। শেষমেশ মেহবুবা মেহরিনের কাছে এসে একটু হেসে বলল, আচ্ছা, চা বানিয়ে দিব, তোর রাজকুমার চা খেয়ে আসবে আবার স্বপ্নে। মেহরিন একটু গোমরা মুখে বলল, তুই চা দিবি, আর আমি তাতে মিষ্টি দিব না? হাসি মায় ভরা দুই বোনের এই মিষ্টি ঝগড়াটা দিয়েই ওদের সকালের সূচনা হলো। একদম যেন সিনেমার মতো সকাল শুরু হলো। ঝগড়া, কান্না, কোমর ব্যথা, সব শেষে মা এসে বললেন, চলো, আগে নামাজ পড়ে ফেলো। আল্লাহর কাছে চাও, তোমার রাজকুমার আবার যেন ফিরে আসে তোমার স্বপ্নে। মেহরিন তখনও একটু গোমরা মুখেই, তবু চোখে একটা শান্তি, মনের কোথাও একটা শান্ত অঙ্গীকার। আল্লাহর দোয়া করলে হয়তো তার রাজকুমার আবার আসবে আজ রাতে। তিনজনেই নামাজে দাঁড়ালো। সেই নিঃশব্দ প্রার্থনায় ভরে উঠল ঘরটা। মেহরিন মন দিয়ে বলল, হে আল্লাহ, আমার মা বাবা ভাই বোনকে সবসময় ভালো রেখো। আমাদের উপর তোমার রহমত বর্ষিত করো।
আর আমার রাজকুমার যেন সব সময় আমার কাছেই থাকে। স্বপ্নে হোক বা বাস্তবে হোক, সে যেন আমার থেকে কখনো না হারায়। নামাজ শেষে সবাই নিচে নেমে আসে। রান্নাঘরে যেতে যেতে মালিহা মির্জা বললেন, আজকে তোমাদের প্রিয় আলু পরোটা আর মুরগির ঝোল বানাচ্ছি। রাজকুমার না হোক, রাজকীয় নাস্তা তো হবেই। মেহবুবা দৌড়ে মায়ের পিছু পিছু রান্নাঘরে গিয়ে বলে, মা, আমি তোমাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। মেহরিন একটু ধীরে ধীরে হেঁটে এসে বলল, মা, আমি চা বানাবো, কিন্তু চিনি কম দিব মেহবুবার কাপটায়। সবাই হেসে উঠল। ব্রেকফাস্ট টেবিলে বসে মালিহা মির্জা, ওদের বাবা ফিরোজ মির্জা, মেহরিন, মেহবুবা আর ছোট ভাই মাহির সবাই মিলে নাস্তা করে নিল। খাওয়া শেষে সবাই চায়ের আড্ডায় বসল। এক চুমুকে গরম চা খেতে খেতে হাসছে, ঠাট্টা করছে। মেহবুবা হঠাৎ বলল, আজ রাতের ঘুমে তোর রাজকুমার আবার আসবে কিনা জানি না, তবে যদি আসে, তারে বলিস আমারে যেন না ভুলে। মেহরিন হেসে বলল, আচ্ছা, তাকে না হয় আমি বলবো, তুই যেন ডাকিস না আবার। ওদের খেয়াল ছিল না যে খাবার টেবিলে শুধু ওরা নয়, বাবা আর ওদের বিচ্ছু ভাইটাও আছে। ফিরোজ মির্জা মেয়েদের দুষ্টুমি দেখে মৃদু হাসলেন, চায়ের প্রাণে মিষ্টি হাসির ভেতর। হঠাৎই চুপচাপ পরিবেশটা কেঁপে উঠল এক গলায়। বড় আপু, ছোট আপু, তোরা কার কথা বলছিস? এটা হচ্ছে ওদের দিগ্রের ছোট ভাই মাহির, ওরফে মাহির মির্জা। একটা শয়তান, কিন্তু বোনদের খুব ভালোবাসে। দুই বোনের কলিজার টুকরা মাহির। ওর চুলগুলো এলোমেলো, চোখে ঘুমের রেশ ঝাপসা, কিন্তু মুখে সেই দুষ্টু হাসি, যেটা দেখলেই বোঝা যায় কিছু একটা নাড়া দিতে এসেছে। মেহবুবা হেসে বলল, তুই আবার উঠলি কখন রে? মাহির কপাল কুঁচকে বলে, আমি শুনলাম তোরা রাজকুমার, স্বপ্ন এসব নিয়ে কথা বলছিস। আমাকে বল তো, এই রাজকুমারটা আবার কোথাকার? মেহরিন, তুই রাজকুমার বুঝবি কই? তোর রাজ্য তো মোবাইল গেমেই শেষ। মাহির গম্ভীর মুখে বলে, আমি রাজকুমারের খবর জানি না তো কি হয়েছে? তোরা কি তাই বলে আমাকে স্বপ্ন থেকে বাদ দিয়ে দিলি? মেহবুবা মাহিরের মাথায় গাঁটটা মেরে বলে, তুই তো আমাদের রাজপুত্র, তুই থাকলেই আমাদের রাজ্যে হাসি খুশিতে ভরে উঠে রে পাগল। মাহির তখন গলায় হাত দিয়ে নাটক করে বলল, তাহলে আমার জন্য একটা স্বপ্ন বুন, যেখানে আমি নায়ক, আর তোরা আমার রাজ্যের দুই রানী। স্বপ্নের নাম ভাইয়ের রাজ্যে তার দুই বোন রানী। তিনজনেই হেসে কুটি কুটি। আর মা দূর থেকে বললেন, তোমরা এখন তাড়াতাড়ি খাবার শেষ করো, স্বপ্ন পরে দেখা যাবে, নইলে এই রাজ্যের রান্না ঠান্ডা হয়ে যাবে। হাসি, ঠাট্টা আর একরাশ ভালোবাসায় ভরে উঠল সেই সকালটা। নাস্তা শেষে সবাই ব্যস্ত হয়ে পড়ে যার যার রুটিনে। বাবা অফিসের জামা পরে এসে ঘড়ি দেখলেন, এই যে দেরি হয়ে যাচ্ছে, আমায় আর কেউ বিদায় জানায় না আজকাল। মেহরিন হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, তো সবাই এসো আমরা তিনজন একসাথে বলি। তিন ভাই বোন মিলে দুহাত উঁচু করে বলে উঠল, বাই বাবা, ভালো করে যায়েন, তাড়াতাড়ি ফিরবেন। বাবা হেসে বলেন, আচ্ছা, তাড়াতাড়ি ফিরব, আজকে সবাই খুব মিষ্টি লাগছে। আর তারপরেই শুরু হয় দৌড়ঝাঁপের প্রস্তুতি। মেহরিন ইউনিভার্সিটির ব্যাগ কাঁধে ঝুলিয়ে চুল গুছায়। মালিহা মির্জা বলে, ভুলে যাস না, তোদের দুপুরের খাবার আমি রেঁধে রাখব। মেহরিন চোখ টিপে বলে, রাজকুমার আসলে খাওয়ায় নেমে যাব, না হলে আবার আমি খাই না। মেহবুবা হাসে, মাহির আবার বলে ওঠে, তুই রাজকুমার খুঁজ, আমি বরং তার নাম্বার খুঁজি। সবাই শেষ মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে। মা এর গলায় একটা শান্ত কথা, আল্লাহ হাফেজ বাচ্চারা, সাবধানে যেও। তিনজনেই একসাথে, আল্লাহ হাফেজ আম্মাজান। আর এভাবেই একটা রঙিন সকাল এক একজনের গন্তব্যে রওনা দেয়। মেহরিন ইউনিভার্সিটি, মেহবুবা কলেজে আর মাহির স্কুলে। বলো তো, ভার্সিটি যাওয়ার পথে মেহরিন কি আবার তার স্বপ্নের রাজকুমারের কথা ভাববে? হঠাৎ মেহরিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা জ্বলজ্বল করছে, চুমকি কলিং। মেহরিন হালকা হেসে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে চেনা এক উৎসাহভরা কণ্ঠে, কই তুই? আমি তো প্রায় পৌঁছে যাচ্ছি ভার্সিটির কাছাকাছি। তুই আসলি না কেন এখনো? মেহরিন হেসে বলে, আসছি রে, আমি বাসে। আজকে একটা দারুণ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলাম জানিস, আমার রাজকুমার এসেছিল। চুমকি, স্বপ্নের কথা পরে বলিস, আগে আয়।
ক্লাসে বসলে আগে তোর রাজকুমার গল্প শুনব। মেহরিন, ঠিক আছে, ক্লাসে মুখোমুখি হলে বলবো, তবে দোষ কিন্তু মেহবুবার। স্বপ্নটা ভাঙায় দিল। চুমকি হাসতে হাসতে বলে, তোদের দুই বোনের কাহিনী শুনেই আমার দিন শুরু হয়। চল আয়, গেটে দাঁড়িয়ে থাকবো আমি, একসাথে ঢুকব। মেহরিন, আচ্ছা, অপেক্ষা কর তবে। আরেকটা কথা, আজকে আমার মন খুব ভালো রে, জানিস। চুমকি, তাই নাকি? তাহলে আজকে একটাও ক্লাস মিস করা যাবে না, মন ভালো মানেই নতুন গল্প। বাস থামে, মেহরিন নেমে পড়ে, চোখে মুখে একটা আলাদা চিলিক। চুমকি আর মেহরিন, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, সাবজেক্ট ইকোনমিক্স। তাদের বন্ধুত্ব শুরু স্কুল জীবন থেকে। স্কুলের বেঞ্চে একসাথে বসা, কলেজের করিডোরে একসাথে হাঁটা। সব ধাপে ধাপে যেন এক সুরে বাঁধা ওদের গল্প। ভাগ্য যেন ওদের আলাদা করতেই চায় না। স্কুল, কলেজ পেরিয়ে এবার ইউনিভার্সিটিতেও তারা একসাথে। যার সাথে প্রতিটা স্মৃতি যেন রঙিন হয়ে ওঠে। তাদের বন্ধুত্বটা আজ এত গভীর হলেও শুরুটা ছিল একেবারে উল্টো। ঝগড়া দিয়ে। স্কুলের প্রথম দিনই ছোট্ট একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়েছিল তুমুল ঝামেলা। মেহরিনের জলরঙে আঁকা ছবি না বলে নিয়ে গিয়েছিল চুমকি। আর মেহরিন রাগে কেঁদেই ফেলেছিল ক্লাসে। কিন্তু সেই ঝগড়ায় যেন ধীরে ধীরে জমে উঠল এক মজার বন্ধুত্বে। একটা চকোলেট, একটা হাসি, আর অনেকগুলো সরি মিলিয়ে গড়ে উঠল এমন একটা সম্পর্ক, যেটা স্কুল পেরিয়ে কলেজ, আর এখন ইউনিভার্সিটিতেও রয়ে গেছে অটুট। ভাগ্যের আশ্চর্য খেলায় তারা আজও একসাথে। নতুন ক্যাম্পাস, নতুন স্বপ্ন, কিন্তু পাশে সেই পুরনো প্রিয় বন্ধু। চুমকি আর মেহরিন গল্প করতে করতে ইউনিভার্সিটির মূল গেট দিয়ে ঢুকছে না। নতুন ক্যাম্পাস, নতুন রং, চারপাশে হাজারো মুখ। তাদের চোখে মুখে কৌতূহল, বুকের গভীরে একটুখানি ভয়ও লুকিয়ে। মেহরিন বলছে, এই জায়গাটায় প্রতিদিন আসবো ভাবতেই কেমন জানি লাগছে না। চুমকি হেসে বলে, হ্যাঁ রে, তুই থাকলে পাশে, আমি দিব্যি চালিয়ে নেব সব। কথা বলতে বলতেই গেট পেরিয়ে ওরা একটু ভেতরে এগোয়। ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে একটা কণ্ঠ। এই শুনো, তোমরা দুইজন, দাঁড়াও তো। ডাকটা আচমকা, তীক্ষ্ণ। দুজনেই একসাথে থমকে দাঁড়ায়। চুমকি এক দৃষ্টিতে মেহরিনের দিকে তাকায়, মেহরিনও গিলে ফেলে কথার বাকিটুকু। সিনিয়র, এই শব্দটা যেন মাথায় বাজ পড়ে। ওরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। পেছনে দাঁড়িয়ে 4-5 জন সিনিয়র। তাদের চোখে মুখে অদ্ভুত রকমের কঠোরতা আর কৌতুক মিশ্রিত অভিব্যক্তি। একজন বলল, নতুন লাগছ, নাম কি? আরেকজন হেসে বলল, কোন ডিপার্টমেন্ট? চুমকি কি বলল, ইকোনমিক্স। ইকোনমিক্সের? তাহলে তোর র্যাগিং ছাড়া ছাড় নেই। চুমকি আর মেহরিন এবার সত্যিই একটু ঘাবড়ে যায়। মেহরিন আস্তে করে বলে, এই যে শুরু হয়ে গেল। চুমকি আর মেহরিন থেমে দাঁড়াতেই সামনে থাকা সিনিয়ররা হেসে ওঠে। একজন বলে, নতুন মুখ, ভয় পেয়েছ নাকি? আরেকজন চোখ ছোট করে জিজ্ঞেস করে, ইকোনমিক্সের স্টুডেন্ট, তাই তো? তাহলে তো আজকে একটু স্পেশাল ট্রিটমেন্ট হবেই। চুমকি একটু পেছনে সরে যায়, মুখে চাপা দুশ্চিন্তা। কিন্তু মেহরিন হঠাৎ একটু এগিয়ে এসে দৃঢ়ভাবে বলে ওঠে, আমরা তো আপনাদের ছোট। আমাদের দেখে আমরা শিখব, তাই না? আপনারা হবেন আমাদের আইডল। আপনারা ভালো কিছু শিখাবেন সেটা না করে উল্টো আমাদের ভয় দেখাচ্ছেন, ট্র্যাক দিচ্ছেন। তার কথা শুনে এক মুহূর্তের জন্য সিনিয়ররা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। হঠাৎ সবাই একে একে উচ্চস্বরে হেসে ওঠে। মেহরিনের স্পষ্ট আর আত্মবিশ্বাসী কথায় মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সিনিয়ররা। কিন্তু পরের মুহূর্তেই ওদের মুখে এক অদ্ভুত দুষ্টু হাসি ফুটে ওঠে। একজন ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলে, বাহ, তুমি তো দেখি বেশ ভালো কথা বলতে পারো। তাহলে দেখাই যাক কাজেও ততটাই ভালো কিনা। আরেকজন চোখ টিপে বলল, এই সাহসিকতার দাম দিতেই হবে, বুঝলে ছোট্ট আপু। চুমকি এবার সত্যি একটু ভয় পেয়ে যায়। সে আস্তে করে মেহরিনের হাত চেপে ধরে বলে, তুই একটু বেশিই বলে ফেললি মনে হচ্ছে। কিন্তু মেহরিন মুখ শক্ত করে বলে, যা ঠিক সেটা বলতেই হবে। ভয় পেলে ওরা আরো বাড়াবাড়ি করবে। আমরা আশোকারা দিলেই মাথায় উঠে নৃত্য করবে। সিনিয়রদের একজন একটু সামনে এসে দাঁড়িয়ে বলে, চল, তোমাকে একটা ছোট্ট টাস্ক দিই। দেখি কতটা সাহস তোমার। মেহরিন এবার চুপচাপ দাঁড়িয়ে থাকে,
চোখে একরকমের জেদ। তার মুখে কোনো ভয় নেই, শুধু অপেক্ষা। সিনিয়ররা কি চায় তা শোনার। সিনিয়রদের একজন এদিক ওদিক তাকিয়ে বলল, এই যে, ওখানে লাইব্রেরির কর্নারে বসে থাকা ছেলেটাকে দেখছো, তার কাছে গিয়ে একটা কাজ করতে হবে তোমার। মেহরিন কৌতূহলী হয়ে তাকায়। দূর থেকে দেখা যাচ্ছে একজন ছেলেও ঠিক ওদের বয়সী নয়। গম্ভীর মুখে বইয়ের পাতায় চোখ রেখে চুপচাপ বসে আছে। সেই সিনিয়র এবার মেহরিনের হাতে একটা ছোট্ট লাল গোলাপ দিয়ে বলল, এই ফুলটা ওকে দিয়ে আসবে। তবে শুধু দিয়ে এলেই হবে না, তাকে ছন্দে ছন্দে প্রপোজ করতে হবে। চুমকি একেবারে থতমত খেয়ে গেল। কি বলছো, প্রপোজ? আর মেহরিন চোখ বড় বড় করে বলে উঠল, প্রপোজ তাও আবার ছন্দে ছন্দে? আমি কবি নাকি? সিনিয়ররা হেসে গড়িয়ে পড়ে। একজন বলে, তোমার মুখে এত বড় বড় কথা শুনেছি, এখন দেখি সাহস কতটুকু। কি, যাবে তো? মেহরিন কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখ ধীরে ধীরে চলে যায় সেই ছেলেটির দিকে। সে তখনও কিছু টের পায়নি, আপন মনে বইয়ে ডুবে। সিনিয়রদের কথা শুনে মেহরিন যখন রাগে আর অস্বস্তিতে মুখটা গম্ভীর করে দাঁড়িয়েছিল, ঠিক তখন চুমকি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এইটা তো তুই পারবি, ছন্দ তো তোর হাতের খেল। তোর রাজকুমারকে নিয়ে কত ছন্দ শুনিয়েছিস আমাকে, একটা সেখানে থেকে বলে দে। না করিস না মেরিমা, না করলেই এরা ঝামেলা পাকাবে। মেহরিন চোখ বড় করে তাকায়, রাগী কণ্ঠে বলে, চুপ কর, ওটা তো ছিল আমার কল্পনার রাজকুমার, এটা তো রিয়েল মানুষ। চুমকি হেসে বলে, এমনও তো হতে পারে, যার জন্য ছন্দ লিখিস সে যদি বাস্তবে বসে থাকে সামনে, তাহলে কি আর চিন্তা? তোর তো ভালোই হলো। মেহরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। তার মুখে একটু বিরক্তি, কিন্তু চোখে অদ্ভুত এক জেদ। হঠাৎ সে দুষ্টু হেসে বলল, আচ্ছা, যেহেতু সাহসের কথা বলেছে, তাহলে সাহস দেখাতেই হবে। আর ছন্দ তো আমি তো ছন্দের রানী। সে এক ঝটকা ফুলটা হাতে নিয়ে ধীরে ধীরে লাইব্রেরির কর্নারের দিকে এগোতে থাকে। এক হাতে চুমকির জোর করা, অন্য হাতে নিজের অদম্য আত্মবিশ্বাস। আর প্রতিটি ধাপে ধাপে ধীরে ধীরে গাঁথা হতে থাকে। মেহরিন ধীরে ধীরে পা ফেলে লাইব্রেরির দিকে এগিয়ে যেতে থাকে। হাতের তালুতে ধরা লাল গোলাপটা যেন তার বুকের ধাক্কাধাক্কির ছন্দ বুঝে কাঁপছে। চুপচাপ লাইব্রেরি ঢুকে তার চোখ চলে গেল কোণার টেবিলটার দিকে। সেই টেবিলে এক ছেলেকে বসে থাকতে দেখল। গম্ভীর, শান্ত, চোখ দুটো বইয়ের পাতায় ডুবে। ছেলেটির পরনে হালকা নীল শার্ট, হাতে একটা ঘড়ি। আর তার চুলগুলো এলোমেলোভাবে চোখের ওপর পড়ে আছে। যেন বিনা চেষ্টায়ও ছেলেটার মধ্যে একটা ভিন্ন ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে। মেহরিন এক পা, তারপর আরেক পা এগিয়ে যায়। তার মনে হচ্ছে আশেপাশের শব্দ যেন থেমে গেছে। শুধু তার দমবন্ধ করা নিঃশ্বাস আর বুকের শব্দ বাজছে। চোখের সামনে শুধু একটি দৃশ্য। সুদর্শন, শান্ত, চোখ দুটো বইয়ের পাতায় ডুবে, একটু পর পর এদিক সেদিকে যাচ্ছে যেন বাইরের জগতের অস্তিত্ব নেই। তার বুক ধুকধুক করছে, মেহেরিন যেন কোন অজানায় তলিয়ে গেল আনমনে পা বাড়ায়। একটা, দুটো, তারপর একটু থামে। আরও কাছে গিয়ে দাঁড়াতে ছেলেটি মাথা তুলে তাকায়। চোখে চোখ পড়তেই মেহরিন থমকে যায়। তার মুখে অজান্তেই একরাশ কোমলতা, চোখে বিস্ময়, আর ঠোঁটে ধরা পড়ে এক ঝাপসা হাসি। ঠিক সেই মুহূর্তে, কোনো কিছু না ভেবে আনমনে সে বলে ফেলে ছন্দটা, তুমি কি সেই রাজপুত্র, স্বপ্নে যে আসে? চোখে তাকালেই মনটা হঠাৎ কেঁপে যায় পাশে। এই গোলাপটা রাখো, মনে রেখো নাম মেহরিন, যার গল্পে তুমি ছিলে প্রণামের মূল নাম। ছেলেটি চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তার চোখে যেন বিস্ময়ের এক সমুদ্র। কিন্তু মুখে একটুও বিরক্তি নেই, বরং ঠোঁটের কোণে এক টুকরো প্রশ্রয়ের হাসি। ঠিক তখনই পেছনে থেকে সিনিয়রদের খিলখিল হাসির শব্দ আসে। ওহ, ভাইরে ভাই, ছন্দ শুনে আমরাই তো প্রেমে পড়ে গেলাম। আর চুমকি মুখ চেপে হাসি সামলাতে সামলাতে বলে, তোর এই রাজপুত্র কিন্তু ভয়াবহ সুদর্শন রে। মেহরিন পেছনে ফিরে চুমকির দিকে তাকিয়ে একটু চোখ বড় করে তাকায়। আর তারপর মেহরিন হঠাৎই হুঁশ ফিরে পায়। কথা বলা, চোখে চোখ রাখা, সবটাই যেন হয়ে গেছে নিজের অজান্তে। মনের এক কোণায় ঝড় উঠল। আমি এটা করলাম কিভাবে? উনি তো আমার সিনিয়র। যদি রেগে যায়। এতক্ষণে চুমকি এসে দাঁড়ায় মেহরিনের পাশে। মুহূর্তেই বুক ধুকধুক করতে লাগলো মেহরিনের।
চোখ বড় বড় করে চুমকির দিকে তাকিয়ে বলে, চুমকি রে, আমি এটা কি করলাম রে? যদি উনি আমাকে কিছু বলে? চুমকি এবার ঠোঁট চেপে হাসে। তোকে কেউ কিছু বলবে না, কিন্তু যদি থাপ্পড় মারে, তখন আমি ভিডিও করে রাখবো, এটা সিওর। মেহরিন কাপা কাপা গলায় বলে, ধুরবাল, এটা নিয়ে মজা করিস না। আমি সিরিয়াস। উনার মুখের ভাবটা দেখ না, দেখেই মনে হচ্ছে আস্তা খবিস। মানলাম দেখতে একটু ভালে, তাই বলে এমন করতে হবে? আমি এত কিউট একটা বাচ্চা না হোক ভুলে, আরে বজ্জাত খবিস সিনিয়রদের পাল্লায় পড়ে বলেই ফেলছি, তাই বলে এমন লুক দিবে? শালা খবিস, দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে ডিমবাজি করে একদম গিলে খেয়ে ফেলবে। চুমকি একটু গম্ভীর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখ, আমি পাশে আছি। কিছু বললে আমি মুখের উপর জবাব দিব। তুই ভয় পাস না শোনা। কিন্তু মেহরিনের মনে তখনও ঝড় বইছে। সে চুপচাপ পেছনে তাকিয়ে দেখে রিদ তখনও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। ভয়, লজ্জা আর কৌতূহলের এক মিশ্র অনুভব নিয়ে মেহরিন চুপচাপ নিচের দিকে তাকিয়ে হাঁটা শুরু করে। তার মনে তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উনি কি কিছু বলবে, নাকি চুপচাপ নিজের মতো করে হারিয়ে যাবে, ঠিক যেমনভাবে এসেছিল? মেহরিন আর চুমকি কথা বলছিল। পেছনে থেকে এক ভারী গভীর গলা, এই মেয়ে, নাম কি তোমার? চুমকি আটকে ওঠে, মেহরিন যেন জমে যায়। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, গলা শুকিয়ে এসেছে দুজনেরই। হৃদ তালুকদার তখনও তাকিয়ে আছে ওদের দিকেই, চোখে কোনো অনুভূতি নেই, কেবল এক ধরনের বিরক্তি। সিনিয়রের দিকে এভাবে তাকিয়ে কথা বলার সাহস কোথা থেকে পেলে? তার কণ্ঠস্বর ছিল না উচ্চস্বরে বা রাগ, কিন্তু ঠান্ডা সেই রুক্ষ ভঙ্গিটাই গা শিউরে উঠবার মতো। মেহরিন কিছু বলতে চায়, কিন্তু শব্দ আটকে যায় গলায়। চুমকি একটু এগিয়ে এসে বলল, ভাইয়া, ও ইচ্ছে করে এমন তো করেনি, সিনিয়ররা আমাদের র‍্যাগ দিচ্ছিল, ও বুঝতে পারেনি। হৃদ কটমট করে চুমকির দিকে তাকায়। তুমি না বললেও চলবে, যার ভুল সে বলুক। মেহরিন চোখ নামিয়ে ফিসফিস করে বলে, সরি। হৃদ ঠান্ডা গলায় বলে, সরি বলে সব ঠিক হয়ে যায় না। নিজের সীমা বোঝা শিখো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যেতে নেয় নিজের পথে, গম্ভীর সেই ভঙ্গিতে। মেহরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চুমকি আস্তে করে বলে, রিন ভাইয়া যদি না হতো এমন চমৎকার দেখতে, তাহলে আমি তোকে এখনই টেনে নিয়ে যেতাম, আর বলতাম মার ব্যাটাকে। মেহরিন তবুও চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে যেন অজানা এক ভয়, আর খানিকটা কৌতূহল। হঠাৎ সব কিছু ছাপিয়ে রাগটা গা চাড়া দিয়ে উঠল। হৃদ তালুকদার ঘুরে চলে যাচ্ছিল। ঠিক তখনই মেহরিন চোখে একরাশ রাগ নিয়ে বলে ওঠে, এই যে মিস্টার। তার গলা কাঁপছিল না, বরং ছিল দৃঢ় আর ঝাঁঝালো। হৃদ থেমে দাঁড়ায়, আস্তে ঘুরে তাকায় মেহরিনের দিকে। চোখে অবাক, আর একটা অসহিষ্ণু আগুন। মেহরিন হৃদের দিকে আঙ্গুল তুলে বলে, আমাকে সীমা না শিখিয়ে ওদের বলুন জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করতে হয়। মেহরিনের এবার আঙুল তর্জনী তুলে ইশারা করে পাশ থেকে সিনিয়রদের গ্রুপটার দিকে। চারপাশে একটা নিস্তব্ধতা। হৃদ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর ঠোঁটের কোণে একরকম বাঁকা হাসি খেলে যায়। ছোট মুখে বড় কথা বলো। তা বেশ, তবে শুনে রাখো মেয়ে, এখানকার নিয়ম বেয়াদবিতে কাউকে ছাড় দেয়া হয় না। মেহরিন এবার আর চুপ করল না। অথচ আপনি নিজেই এখন বেয়াদবির সংজ্ঞা দিয়ে গেলেন। সিনিয়র হওয়া মানে ছোটদের অপমান করার লাইসেন্স পাওয়া নয়। হৃদ এক মুহূর্ত মেহরিনের চোখে চোখ রাখে। চোখে সেই শীতলতা, কিন্তু এবার তাতে যেন অদ্ভুত এক আগ্রহ। তোমার সাহস আছে, দেখি কতদিন থাকে। বলেই সে আবার ঘুরে চলে যাচ্ছিল, কোনো শব্দ ছাড়াই, যেন কিছুই হয়নি। চুমকি এতক্ষণ হাঁ করে তাকিয়েছিল। হৃদ চলে যেতেই ফিসফিস করে বলল, তুই তো ভাই জল। মেহরিন দাঁড়িয়ে থাকে, বুক ধুকধুক করতে করতে। কিন্তু চোখে এবার ভয় না, বরং জেদ। এখন হৃদ কি সত্যিই বিরক্ত হয়ে গেল, নাকি মেয়েটার সেই জেদের চাহনি কিছু একটা ছুঁয়ে গেল ওর ভিতরেও? হৃদ তালুকদার চলেই যাচ্ছিল, কিন্তু পেছনে থেকে মেহরিনের কণ্ঠ থেমে গেল তার পা। আমি সাহস দেখিয়েছি, কারণ আমি ভুল করিনি। তার গলা কাঁপছে না, চোখ দুটো টনটন করছে জেদে। হৃদ আবার ধীরে ধীরে ঘুরে তাকায়। সবার চোখ মেহরিনের দিকে। আপনার এত দেমাগ কিসের?
মেহরিন নিঃসঙ্গভাবে এগিয়ে যায় কয়েক পা। আমি তো জাস্ট একটা সত্যি কথা বলছিলাম। ওরা সেটা শুনে ব্যঙ্গ করছিল। আমি হৃদ তালুকদারকে ছন্দ শোনাতে যাইনি। ওরা আমাকে বাধ্য করছে। ওদের কথা না শুনলে কে জানে আবার কোন কাহিনী শুরু করত। আমি ঝামেলা চাই না তাই ওদের কথা মেনে নিয়েছি। তার চোখ দুটো এখন সরাসরি হৃদের চোখে আটকানো। ওগুলো সব আমার রাজকুমারের জন্য ছিল, বুঝলেন? আপনাদের মতো গম্ভীর, আবেগের বাইরে থাকা মানুষদের জন্য নয়। হৃদ থমকে যায়। এমন প্রত্যুত্তরের অভ্যাস নেই তার। চারপাশে নিস্তব্ধতা, যেন সবাই নিঃশ্বাস বন্ধ করে আছে। তার ঠোঁটে আবার সেই অদ্ভুত এক মুচকি হাসি। তাহলে সেই তোমার রাজকুমারকে বলে দিও, এই পৃথিবীটা ছন্দে বা আবেগে চলে না, বাস্তবতার সাথে চলে। বলেই সে ফিরে যায়। চুমকি হা করে তাকিয়ে বলে, তুই কি এইমাত্র তালুকদার ভাইকে? মেহরিন ধপ করে বসে পড়ে খাসে, নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলে, আমি আবার কি করলাম? কি বলিস? আচ্ছা রিঙ্কি একটু হলেও মুগ্ধ হলো। নাকি ওর মাথায় ও মনে এখনো শুধু বিরক্তি? আর মেহরিন, ও কি এবার একটু ভয় পেল, না আরো বেশি করে দাঁতে দাঁত চেপে লড়বে? চারপাশের গুঞ্জন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হৃদ তালুকদার হেঁটে যাচ্ছে ধীর পায়ে, মাথা একটু নিচু। চুমকি মৃদু স্বরে বলে, তুই কি একটু বেশিই বলে ফেললি না? কিন্তু মেহরিনের কান তখন আর কিছু শুনছে না। ওর চোখ আটকে আছে হৃদের চলে যাওয়া পথে। সেও মনে মনে ভাবছে সত্যি কি বেশি বলে ফেললাম। ঠিক তখনই হৃদ থামে। সে একটুও ঘাড় না ঘুরিয়ে নিজের সামনে তাকিয়েই বলে, রাজকুমার। ইন্টারেস্টিং তো। শব্দটা হাওয়ায় ভেসে আসে। না চড়া গলায়, না একেবারে ফিসফিস। একটা মধ্যবর্তী টোন, যেটা ঠিক মেহরিনের কানে গিয়ে ধাক্কা দেয়। তারপর হৃদ আবার হাঁটা ধরে, আর কিছু না বলে। মেহরিন স্থির। চোখে ঝলক ধরে রাখা যায় না। চুমকি পাশে দাঁড়িয়ে ফিসফিস করে, যাই বলিস, হৃদ ভাইয়াকে দেখতে কিন্তু রাজকুমারের মতোই। মেহরিন কিছু বলে না, কিন্তু মনে মনে খুব আলতো করে হাসে। এবার ছন্দটা যেন একটু জোরে বাজে তার বুকের ভেতর। কিছুক্ষণ পর মেহরিন উঠে বলে, চল ক্লাসে যাই। ধীরে ধীরে হাঁটা ধরে তারা উদ্দেশ্য ক্লাসে যাওয়া। চুমকি পাশে পা মেলায়, কিন্তু এবার দুজনেই চুপচাপ। চারপাশে যেন হঠাৎ করেই শব্দ কমে গেছে। না কোনো পাখির ডাক, না কারো হাসি। শুধু ভেতরের এক অজানা অনুভূতির গুঞ্জন। দুজন চলে যায় নিজেদের গন্তব্যে। কিন্তু পেছনে রয় চায়ের কয়েকটা না বলা কথা। একটা ছোট্ট ছন্দ, আর এক ঝলক চাহনি, যেটা কেউ চোখে দেখেনি, কিন্তু মনের আয়নায় গেঁথে গেছে। ওরা ক্লাসে যাওয়ার পর স্যার আসে। পরিচয় পর্ব শেষ হতেই স্যার মুচকি হেসে বলেন, আজ আর ক্লাস নেই, তোমরা ঘুরে দেখো ক্যাম্পাস, আর বাড়ি ফিরে একটু বিশ্রাম নাও। কাল থেকে নিয়মিত ক্লাস হবে। মেহরিন একটু হালকা শ্বাস ফেলে। চুমকি বলে, এই তো, ভার্সিটির প্রথম ক্লাস করেই ফেললাম রে। দুজনেই ইউনিভার্সিটির গেট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে। রোদটা ততক্ষণে একটু চড়েছে, তবু মনটা একদম ঝকঝকে। রিকশায় বসে মেহরিন বারবার চোখ বুজে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করার চেষ্টা করে। হৃদের মুখটা আবার ভেসে ওঠে চোখে। চুমকি পাশ থেকে বলে, কি রে, আবার রাজকুমার ভাবছিস? মেহরিন হেসে বলে, পাগল, তুই এত বাজে ভাবিস কিভাবে? তবু মনে মনে একটু চুপ করে থাকে। রিকশা চলতে থাকে। আর নতুন জীবন, নতুন গল্পের প্রথম দিনটা মনে গেঁথে যায়। ওরা বাড়ি ফিরে যায়, হৃদয়ের মধ্যে একটু শোরগোল, আর চোখে মনে একরাশ নতুন ভাবনার ছায়া নিয়ে। মেহরিন দরজার কলিং বেল বাজাতেই ভেতর থেকে মেহবুবার গলা ভেসে আসে। আসছি। দরজা খুলে দেয় মেহবুবা, মেহরিনের ছোট বোন। চোখে মায়া, মুখে হাসি, আর হাতে একটা চকলেট আইসক্রিম। ভেতরে ঢুকেই মেহরিন দেখে টিভিতে দেবদাস মুভি চলছে। মেহরিন বুঝে মেহবুবা সিনেমা আর আইসক্রিম দুটোই উপভোগ করছিল। মেহরিন জুতো খুলে ফ্রেশ হতে যাবার আগে জিজ্ঞেস করে, আম্মু কই? মেহবুবা বলে, ঘুমায়। দুপুরে মাথা ব্যথা হয়েছিল, ঘুমাইছে এখনো। মেহরিন ঘরের মধ্যে হালকা একটা প্রশান্তি টের পায়। বাইরের বিশ্ববিদ্যালয়ে জীবনের নতুন উত্তেজনা, সিনিয়রদের করা মুখ, ছন্দ, রাজকুমার, সব মিলিয়ে যে অস্থিরতা ছিল, সেটা যেন একটু শান্ত হয়ে আসে এই চেনা পরিবেশে ফিরে। ও ধীরে ধীরে নিজের রুমে চলে যায়। ব্যাগটা নামিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখের সামনে আবারও ভেসে ওঠে সেই একজোড়া চোখ।
হৃদ তালুকদার। চোখের সামনে ভেসে উঠতেই সেই মুখ। গম্ভীর, আত্মবিশ্বাসী একজোড়া চোখ। মেহরিন সাথে সাথে চোখ খুলে ফেলে। আউচ! আমি আবার কেন সেই বজ্জাত, খবিশ, গোমরা, রাগী, অহংকারী লোকটাকে মনে করছি? নিজের চুল নিজেরই টেনে ধরে বলে হৃদ তালুকদার। ছি, ছি, ছি! এতটা রুচিহীন হলাম আমি। তারপর মনে মনে হাজার খানি গালি দিতে থাকে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করতে থাকে। 1 নম্বর বদমেজাজি, 2 নম্বর অহংকারী, 3 নম্বর আবেগহীন, 4 নম্বর, হ্যাঁ, 4 নম্বর আমার রাজকুমার না। এরপর আর দাঁড়ায় না। পেটের মধ্যে তখন পুরো প্রাণীর জগৎ বাসা বেঁধেছে। ব্যাং লাফাচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে, গোবরে পোকা যেন ড্রাম বাজাচ্ছে। ও ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মুখটা এমন ভাব, যেন সদ্য কোন বড় যুদ্ধে হেরে এসেছে। মেহবুবা তখনও টিভির সামনে, এবার সম্ভবত কোনো রোমান্টিক গানের সিন চলছে। মেহরিন বলে, তুই কি সারাদিন প্রেমী দেখবি টিভিতে? একটু খাবার দিবি নাকি চাচ্ছিস আমি তোর আইসক্রিম কেড়ে খাই? মেহবুবা হেসে বলে, তুই তোর রাজকুমাররে নিয়ে ভাব, আমি আইসক্রিম নিয়ে সুখে আছি। মেহরিন চট করে বলে, তুইও গেছিস ওই লোকটার দলে। শেষ, সব শেষ। সব ঘর সূত্র বিভীষণ। এরপর রাগে, ক্ষুধায় আর হালকা অভিমানে ফ্রিজ খুলে খাবার খুঁজতে থাকে। মেহেরিন খাবার টেবিলে বসে প্লেটে খাবার বাড়তে থাকে। মেহবুবা অবাক চোখে তাকিয়ে বলে, আমি আবার কার দলে গেলাম? কি বলছিস তুই? আবল তাবল। মেহরিন তখন বলে, তুই তুই ওই রাগে খচ্চর হৃদ তালুকদারের দলে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। মেহবুবা এবার একদম থেমে যায়। আইসক্রিমের চামিচটা মুখ থেকে নামিয়ে গম্ভীরভাবে বলে, হে এই হৃদ তালুকদার, তোর কি খিদেতে মাথা খারাপ হয়ে গেছে? মেহরিন এবার নিজেই থমকে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তারপর ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, উফ! আমি আসলেই গুলিয়ে ফেলছি সব কিছু। এই রাগ, এই খিদে, আর সেই বদমেজাজি লোকটা মাথার ভেতরে কেমন জানি হইচই লাগিয়ে রেখেছে। মেহবুবা হেসে বলে, তোর রাজকুমার তো বেশ ইন্টারেস্টিং মনে হয়। চুপ কর। রাজকুমার না, উনি তো রাক্ষসের দাদা, খক্ষসের নাতি, আর শয়তানের মামা। মেহরিন রেগে বলে। তারপর জনে একসাথে হেসে ফেলে। মেহবুবার ঠোঁট কামড়ে হাসি চেপে বলে, আচ্ছা, এই হৃদ তালুকদারটা আবার কে? তুই কি কারোর সাথে ঝগড়া করে আসছিস? হায় রে, তুই প্রথম দিনেই ঝগড়া করে ফিরলি। কথা শেষে মাথায় হাত দেয় মেহবুবা। মেহরিন এবার রাগে গাল ফুলিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে বসে পড়ে সোফার কোণে। আমি কিছু করিনি। ওরা আগে। মানে, উই সিনিয়ররা আগে ছেলে খেলা শুরু করেছে। আমি তো জাস্ট নিজেকে ডিফেন্ড করছিলাম। মেহবুবা এবার সিরিয়াস ভঙ্গিতে বলে, তাই নাকি? তাইলে এই রাজকুমার, গম্ভীর, হৃদ, এসব নাম কোথা থেকে আসলো শুনি? মেহরিন মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ফিসফিস করে বলে, রাজকুমার বলছিল ও। মানে ও বলেছিল, রাজকুমার ইন্টারেস্টিং। মেহবুবা এবার আর থামতে পারে না, হেসে গড়িয়ে পড়ে। বাহ! তো তুই এবার প্রিন্সেস হয়ে গেলি রে, তোর প্রিন্স এসে পড়েছে বলে কথা। মেহরিন চোখ গোল করে বলে, তোকে আর কখনো কিছু বলবো না আমি। তবু মনে মনে একটা চিনচিনে অনুভূতি ওর বুকের ভেতর খেলে যায়। আসলে, ও কি আমার প্রিন্স এসে গেছে? যদি সে আমার রাজকুমার হয় তবে সে কি আমায় মনে রাখবে? মেহরিন এখন নিজেই নিজের উপর বেশ রেগে যাচ্ছে। নিজেই নিজের গাল ফুলিয়ে বলে, উফ! আমি কেন এত ভাবছি ওই বজ্জাত লোকটাকে নিয়ে? মনে রাখুক বা না রাখুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো শুধু চাই আমার স্বপ্নের রাজকুমারকে, যে চুপচাপ আসবে আর বলবে, চলো, আমি তোমার জন্য এসেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহরিন উঠে দাঁড়ায়। হৃদ তালুকদার, তোমার মতো রাগী লোক স্বপ্নের রাজকুমার হয় না, কখনো না। কিন্তু মনে মনেই যেন কেউ একটা ফিসফিস করে বলে ওঠে, তবু তোমার সেই চোখ, সেই ঠান্ডা গলা, কেন জানি এখনো কানে বাজে। মেহরিন রাগে গাল ফুলিয়ে বলে, উফ! আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপর তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে পড়ে। স্বপ্নের রাজকুমার থাকুক স্বপ্নেই, হৃদ তালুকদার যেন ভুলেও না আসে আর। এগুলো ভাবতে ভাবতে মেহরিন ভাত ঘুম দেয়। তালুকদার পরিবার, একটা নাম, একটা রেওয়াজ। শহরের ব্যবসায়ী সমাজে যাদের নাম মানেই শ্রদ্ধা আর প্রভাব।
এই পরিবারের কর্ণধার রেদওয়ান তালুকদার, পরিবারের বড় সন্তান, তালুকদার ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। তালুকদার পরিবার, 3 ভাইবোনের এই পরিবার যেন এক অদৃশ্য বন্ধনে বাঁধা। রেদওয়ান তালুকদার, তালুকদার পরিবারের বড় সন্তান এবং তালুকদার ইন্ডাস্ট্রিজের কর্ণধার। স্ত্রী সাবিনা তালুকদার, একজন আদর্শ গৃহিণী, যিনি পরিবারের প্রতিটি সদস্যকে ভালোবাসা ও মমতায় আগলে রাখেন। সন্তান, এক ছেলে আর এক মেয়ে। হৃদ তালুকদার, বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) তে শেষ বর্ষের ছাত্র। পড়াশোনায় অসাধারণ, খুবই ডেডিকেটেড, আর নিজেই বাবার ব্যবসায়িক উত্তরসূরি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাহি তালুকদার, কলেজে 2য় বর্ষে পড়ে, সাবজেক্ট হিউম্যানিটিজ। পড়াশোনায় বেশ ভালো, তবে ওর মনোযোগ একটু বেশি গান, ছবি আঁকা আর সোশ্যাল মিডিয়াতে। জাফর তালুকদার, রেদওয়ানের ছোট ভাই। পেশায় একজন আর্মির মেজর, কর্তব্যপরায়ণ, দৃঢ়চেতা এবং সম্মানিত। স্ত্রী শামীমা তালুকদার, তিনি একজন চিকিৎসক। তার 3 সন্তান। মিলি তালুকদার, মেডিকেল কলেজে পড়ছে, 3য় বর্ষে। খুব শান্ত স্বভাবের, পরিবারের গর্ব। নূপুর তালুকদার, ক্লাস 12-এ পড়ে, একটু আবেগপ্রবণ আর দুষ্টু। পড়াশোনা নিয়ে একটু গাফিলতি থাকলেও নূপুর খুব সৃজনশীল, নাচ, আবৃত্তি, বিতর্কে খুব ভালো। রামিম তালুকদার, বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, 2য় বর্ষে। বুদ্ধিমান তবে মন খোলা মানুষ, নিজে হাসতে অন্যকে হাসিটা পছন্দ করে। বড় ভাই হৃদকে সর্বদা অনুসরণ করে। রাহেলা তালুকদার, বর্তমানে রাহেলা খান, 2 ভাইয়ের ছোট বোন। তার বিয়ে হয়েছে খান পরিবারে। আর তার স্বামী আদিব খান। তার 2 ছেলে। আরাফ খান, ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। খুব রোমান্টিক স্বভাবের, কবিতা লেখে। আরিফ খান, স্কুলের 10ম শ্রেণীতে পড়ে। দুষ্টু, কিন্তু বুদ্ধিমান। পরিবারের ছোট্ট আদরের সদস্য। আর মেহরিনের পরিবার। ফিরোজ মির্জা, মেহরিনের বাবা, একজন শান্ত স্বভাবের মানুষ, পেশায় একজন সরকারি চাকরিজীবী। ফাইজা চৌধুরী, ফিরোজ মির্জার ছোট বোন, মেহরিনের ফুপ্পি। ফিরোজ মির্জার সন্তান 3 জন। মেহরিন মির্জা, অনার্স 1ম বর্ষের ছাত্রী। সাবজেক্ট ইকোনমিক্স। মেহবুবা মির্জা, মেহরিনের ছোট বোন, কলেজের 2য় বর্ষের স্টুডেন্ট, সাবজেক্ট হিউম্যানিটিজ। পড়াশোনায় খুব ভালো, পড়াশোনার পাশাপাশি মায়ের সব কাজে সাহায্য করে। মাহির মির্জা, মেহরিনের ছোট ভাই, স্কুলে 10ম শ্রেণীতে পড়ে, বিজ্ঞান বিভাগের ছাত্র। দুষ্টু তবে প্রাণখোলা, সবাইকে মাতিয়ে রাখে, খুব আদরের। ফাইজা চৌধুরীর, তার স্বামী আকরাম চৌধুরী। পেশায় তিনি একজন ভার্সিটির প্রফেসর। তার পাশাপাশি উনি একজন জমিদারের পুত্র। তাদের 2 সন্তান। আরশ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ে পড়ে, শান্ত ও ভদ্র স্বভাবের। আরফা চৌধুরী, কলেজে পড়ে, খুব মেধাবী। মেহবুবা ক্লাসমেট ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। আফরা মেহরিনের খুব ঘনিষ্ঠ। তালুকদার ভিলা, সন্ধ্যা 7টা। প্রাসাদের মতো বড় বাড়ির ভিতরটায় নরম আলো জ্বলছে। বাড়িতে একটা লাইব্রেরি আছে। বিশাল লাইব্রেরির এক কোণায় হৃদ তালুকদার বসে আছে। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাটাও দেখে হৃদ, চোখে একটা গম্ভীর ভাব, সামনে কিছু ফাইল, কিন্তু মনটা ঠিক ওখানে নেই। দাদা ভাই, একটা খুশির চিৎকারে হৃদ চমকে ওঠে। রাহি এসে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে ওর গলায়। আজকে আবার ফাইল নিয়ে বসেছ? আমি এসেছি, এখন কোনো কাজ না। হৃদ হালকা হাসে, একমাত্র রাহির সামনেই এই হাসি দেখা যায়। শুধু রাহি না, মিলি ও নূপুরের সামনেও দেখা যায়। হৃদ গম্ভীর, কিন্তু ভাই বোনদের সাথে নয়। তুই এলে সব কাজ বন্ধ হয়ে যায়, জানিস তো। রাহি উচ্ছ্বাস নিয়ে বলে। আচ্ছা ওসব ছাড়ো তো। তুমি নাকি আজকে ইউনিভার্সিটিতে এক মিষ্টি মেয়ের সাথে ঝগড়া করেছ? হৃদ একটু চমকে যায়। তুই জানলি কোথা থেকে? শান্ত ভাইয়াদের মুখে শুনেছি। তারা বলছিল, তালুকদার সাহেব আজকে প্রেমে পড়ে গেছে। রাহির খিলখিল হাসির মাঝে হৃদ একটু চুপ করে যায়। চোখে সেই মুখটা ভেসে ওঠে, ছন্দে ভরা কণ্ঠ, আগুনে চোখ, আর ঠোঁট ফোলানো অভিমানী মেয়েটা। রাজকুমার ইন্টারেস্টিং, হৃদ মনেই বলে ফেলে। কি বললে দাদা ভাই? রাহি কৌতূহলী হয়ে তাকায়। হৃদ এসে মাথা নাড়ে। কিছু না। তুই বল, আইসক্রিম খাবি? রাহি খুশি হয়ে বলে। তুমি দাদা ভাই নও, প্রিন্স নয়, তুমি আমার কিং অব হার্টস। রাহি চলে যায়,
কিন্তু হৃদের মনে তখনও একটা ছায়া দোলা দিচ্ছে। এই মেয়েটা, নামটা যেন কি বলেছিল? মেহরিন। রাহি আর নূপুর রেডি হয়ে নিচে নামে, কারণ আজ তারা হৃদের সাথে বাইরে যাবে আইসক্রিম খেতে। বাড়িতে যতই ফ্রিজ ভর্তি আইসক্রিম থাকুক না কেন, তারা খাবে না এখন তাদের হৃদের সাথে বাইরে যাওয়া মানে চাই। রাহি কখনোই নূপুরকে ছাড়া কোথাও যায় না। আর এই দুই বোন, এক কথায় ভয়ঙ্কর জুটি। দুইজনেই অসম্ভব দুষ্টু আর চঞ্চল। তাদের প্রিয় কাজ হৃদ তালুকদারকে চালানো। হৃদ যতই গম্ভীর হোক না কেন, ওদের দুষ্টুমিতে সে মাঝে মাঝে থতমত খেয়ে যায়। তবে মুখে যতই রাগ দেখাক, মনে মনে ওদের ভালোবাসে পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি। দারুণ মোচড়। নিচে গল্পটা এগিয়ে দিলাম। ড্যাশ ড্যাশ ড্যাশ। হৃদ ওদের নিয়ে বের হলো, গাড়িতে বসেই রাহি আর নূপুর একে অপরের দিকে চুপি চুপি তাকায়। নূপুর ফিসফিস করে বলে, রাহি, প্ল্যান মতো শুরু কর। রাহি গম্ভীর মুখ করে বলল, অপারেশন রাজকুমার, স্টার্ট নাও। আসলে আজ আইসক্রিম খাওয়ার নাম করে তারা বের হয়েছে ঠিকই, কিন্তু মূল উদ্দেশ্য হৃদ তালুকদারের গোপন ভালোবাসা খুঁজে বের করা। ওরা বিকেল থেকেই সন্দেহ করছে যে হৃদের মুড একটু অদ্ভুত রকম লাগছে, হঠাৎ করে মুচকি হাসছে আবার কেমন যেন ভাবনায় ঢুকে যাচ্ছে। আর এই পরিবর্তনের পেছনে কে আছে, সেটা জানতেই আজ গোয়েন্দাগিরিতে বের হয়েছে রাহি আর নূপুর। হৃদ গাড়ি চালাচ্ছে, একেবারে সিরিয়াস মুখে। রাহি মুখ বানিয়ে বলে, দাদা ভাই, হঠাৎ করে তুমি এত চুপচাপ কেন? কারো কথা মনে পড়ছে নাকি? হৃদ ঠান্ডা গলায় জবাব দেয়, তোমাদের দুষ্টুমি কম হলেই শান্তি লাগে, তাই আমার অশান্তি না বাড়িয়ে চুপচাপ থাকো। দুপুর একেবারে নাটুকে কণ্ঠে বলে, দাদা ভাই, বলো না, কোনো প্রিন্সেসকে দেখেছ নাকি? হৃদ হালকা হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। আর রাহি নূপুর বুঝে যায়, তাদের সন্দেহ আরও গাঢ় হয়। বান্দা হাসি তো ফাঁসি। ড্যাশ ড্যাশ ড্যাশ। হৃদ একটু বিরক্ত গলায় বলল, তোমরা আইসক্রিম খেতে বেরিয়েছ, নাকি আমাকে জেরা করতে? মনে হচ্ছে তোমরা পুলিশ, আমি আসামি। রাহির সঙ্গে সঙ্গে বলে ওঠে, আসামি তো বটে, যেহেতু গম্ভীর রাজপুত্র আজ ক্ষণে ক্ষণে মুচকি মুচকি হাসছে তাই তো সন্দেহ হচ্ছে। নূপুর হেসে গড়াগড়ি খায়, তাও আবার যে সে রাজপুত্র নয় রে, একদম বেশি বেশি সিরিয়াস রাজপুত্র। হৃদঠোঁটের কোণে একটু হাসি চাপতে চায়, কিন্তু পারে না। সে গম্ভীর গলায় বলে, তোমাদের দিয়ে কিছু গোপন রাখা যাবে না। আমার মনে হয় তালুকদার বিলাই গুপ্তচর নিয়োগ করা উচিত। তোমাদের আপডেট যাতে আমি পাই। রাহি চোখ ছোট করে বলে, দাদা ভাই, আমরা তো আছি রেডি গুপ্তচর। এই তিন ভাইবোনের এমন খুনসুটি যেন তালুকদার বাড়ির একেবারে প্রতিদিনের রুটিন। তাদের দুষ্টুমি, ঠাট্টা আর হাসিতে ভরে থাকে চারপাশ। তারপর হৃদ গম্ভীর মুখে বলে, তোমাদের গোয়েন্দাগিরি শেষ হলে এখন আইসক্রিম খাওয়া মনোযোগ দাও। আইসক্রিম গলে যাবে। নূপুর মুচকি হেসে বলে, মানে বলতে চাইছো তোমার মন গলে গেছে? হৃদ বলে, মানে? রাহি চোখ গোল করে বলে, দাদা ভাই, ওই মেয়েটা দেখতে কেমন? আমাদের তো একটু জানতেই হবে। বল না প্লিজ। হৃদ এবার নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। পুতুলের মতো চুপচাপ থাকলে মিষ্টি, আর মুখ খুললে ঝড় বৃষ্টি। রাহি আর নূপুর এবার একসাথে বলে ওঠে, ওহ মাই গড, দি গ্রেট হৃদ তালুকদার, আমাদের দাদা ভাই প্রেমে পড়ে গেছো। হৃদ হঠাৎ বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তাড়াতাড়ি বলে, মানে? আমি তো আইসক্রিমের কথা বলছিলাম। পুতুলের মতো দেখতে আইসক্রিম, চুপচাপ থাকলে মিষ্টি, আর মুখে দিলে ঠান্ডা ঝড় বৃষ্টি। রাহি চোখ ছোট করে বলে, দাদা ভাই, আইসক্রিমের সঙ্গে মেয়ের তুলনা করছো? নূপুর হেসে বলে, দাদা ভাই, তোমার মুখে মিষ্টি কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যিই প্রেমে পড়ে গেছো। না মানে নসলে তো তোমার মুখ থেকে শুধু তিতে কথা বের হয়, কোন রসকস থাকে না। হৃদ তখন একটু গম্ভীর গলায় রেগে বলল, হোয়াট ননসেন্স, কিসব যা তা কথা বলছো তোমরা? আমি আর প্রেম? ইম্পসিবল। রাহি হেসে বলে, আরে দাদা ভাই, রাগ করছো কেন? রাগ করলে তো বুঝতে হবে কিছু একটা আছে। নূপুর ফিক করে হেসে বলে, দেখ না, মুখে বলছে প্রেম নয়, আর চোখে অন্য রকম ঝিলিক। হৃদ এবার দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে বলে, তোমরা জন যদি এখনই চুপ না করো, তাহলে আইসক্রিম তো দূরের কথা,
বাসায় গিয়ে 1 সপ্তাহের জন্য করলার রস ও করলা খাওয়াব। আইসওয়ার। রাহি আর নূপুর মুখ চেপে হাসি আটকে চোখাচোখি করে আবার ফিসফিসে কণ্ঠে বলে, তবু মেয়েটার কথা বলো না দাদা ভাই, কেমন ছিল? তোমার প্রেমের কথা শুনতে হলে যদি করলা খেতে হয় না নাও খেলাম তাও জানতে চাই। হৃদ চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। আর তার মনের পর্দায় ভেসে ওঠে ছন্দ বলার সেই মুহূর্ত। চুলের রোদের ঝিলিক, ঠোঁটে তীব্র যুক্তি। আর সেই চোখ, যেটা হৃদকে চুপ করে দিয়েছিল। হৃদ কিছু না বলে শুধু গাড়ির গতি বাড়িয়ে দেয়। চুপচাপ গন্তব্যের দিকে এগিয়ে চলে 3 ভাইবোন। আর এদিকে মেহরিন। মেহরিন ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে এক ধরনের শান্তির ছাপ। যেন কোন এক অন্য জগতে ভেসে আছে সে। মেহরিন এক রাজপ্রাসাদের বাগানে দাঁড়িয়ে। তার চারপাশে রঙিন ফুলের সমাহার, পেছনে এক অদ্ভুত সুর বাজছে। দূর থেকে টক বক শব্দ তুলে ছুটে আসছে ঘোড়ায় চড়ে কেউ, পরনে তার সাদা পোশাক, মুখে কি সুন্দর হাসি। মেহরিন বোঝে, এটাই তার রাজকুমার। ধীরে ধীরে সে সামনে আসে। মেহরিনের মনে কেমন যেন একটা উত্তাপ জেগে ওঠে, বুক ধড়ফড় করতে থাকে। রাজকুমার যখন একদম সামনে এসে দাঁড়ায়, তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়। হৃদ তালুকদার। মেহরিন চমকে ওঠে। না! একটা চিৎকার দিয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে সে। হাঁপাচ্ছে, ঘেমে নিয়ে একাকার। চোখে বিস্ময় আর ভয়। ঠিক তখনই ঘরে ঢুকে মেহবুবা, হাতে এক গ্লাস পানি। মেহবুবা মূলত আসছিল মেহরিনের ঘুম ভাঙাতে। কি হয়েছে? এমন করে উঠলি কেন? আমি রাজকুমারকে দেখছিলাম। ওমা, রাজকুমারকে দেখছিস এটা তো ভালো কথা। সারাক্ষণ তোর রাজকুমার রাজকুমার করতে থাকিস। এখন দেখতে পেয়ে তো খুশি হওয়ার কথা। খুশিতে লুঙ্গি ড্যান্স করার কথা। তা না করে আমাদের কানের পোকা মেরে ফেলছিস কেন বেয়াদব ঝামরি? রাজকুমারী তো ছিল, কিন্তু তারপর ওর মুখটা হৃদ তালুকদারের হয়ে গেল। মেহবুবা চোখ গোল করে তাকায়। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস, মেহু। মেহরিন মাথা নিচু করে বসে পড়ে। নিজের বুকের ধুকপুকুনি এখনো থামেনি। কিন্তু সে জানে না, এই স্বপ্নটা কি কিছু ইঙ্গিত দিচ্ছে, নাকি মনের খেলা। মেহরিন বেকনিতে বসে আছে, 2 হাঁটু গুটিয়ে। সন্ধ্যার হাওয়ায় তার চুল উড়িয়ে দিচ্ছে। চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, যেন ভেতরে কিছু একটার খোঁজ চলছে। ঠিক তখন মেহবুবা এসে দাঁড়ায় পাশে। হাতে 2টো কফির মগ। কবি বলে, মন খারাপ হলে কফি না খেয়ে বসে থাকা পাপ। মেহরিন মুখ তুলে তাকায়, হালকা হাসে। তুই এমন ডায়লগ কোথা থেকে শিখিস? আমার দুলাভাইয়ের কাছ থেকে। যদিও এখনো তোর জামাই মানে আমার দুলাভাই আবিষ্কার হয়নি, তবুও প্র্যাকটিস করে রাখছি। মেহরিন হেসে ফেলে। তোর দুলাভাই যদি তোর এসব কথা শুনে পালায়, তাহলে আমি তার বাসায় গিয়ে বলবো, তুমি কি জানো, তুমি একজন কপিরাইট ভাঙা প্রেমিক। মেহরিন কফিতে চুমুক দিয়ে মাথা নেড়ে। তোরে নিয়ে একদিন ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, তা দেখাতেই পারিস। কিন্তু হ্যান্ডসাম ডাক্তার হতে হবে বুঝলি। তাহলে আমি তাকে দেখেই ঠিক হয়ে যাব। মেহবুবা পাশে বসে মেহরিনের মুখটা খেয়াল করে। আচ্ছা, মনটা এত উদাস কেন রে? রাজকুমার আবার ডুবে গেছে নাকি ফাউন্টেনে? মেহরিন চুপ করে, মুখটা দুহাতে ধরে রাখে। স্বপ্নটা এত বাস্তব মনে হচ্ছিল, জানিস। মনে হচ্ছিল সে বুঝে আসবেই। মেহবুবা হালকা গলায় বলে, স্বপ্নে কেউ এলে তাকে ভয় না পেয়ে কফি খাইয়ে দে। তারপর বল, বিয়ে না করিলে বন্ধু স্বপ্নে এসো না, বিয়ের কথা আগে ঠিক করে, তারপর প্রেম করতে আসবা। বুঝলা শোনা? দুজনেই হেসে ওঠে। মেহরিন আকাশের দিকে তাকায়। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে। আজ হয়তো পূর্ণিমা। মেহবুবা মেহরিনকে কিছুক্ষণ চুপচাপ দেখে শেষে হেসে বলে, আচ্ছা বল তো, স্বপ্নে হৃদ তালুকদার যদি তোর হাতে গোলাপ দিত, তুই কি করতি? মেহরিন ভ্রু কুঁচকে বলল, আমি ওই গোলাপ নিয়ে ওর নাকের নিচে খোঁচা দিতাম। আমার রাজকুমার, তাও আবার হৃদ তালুকদার, অসম্ভব। মেহবুবা হেসে গড়িয়ে পড়ে। সারাদিন রাজকুমার রাজকুমার করে, এখন কি না তুই স্বপ্নে তোর রাজকুমারকে দেখে তুই নিজেই ভয় পাইছিস? তাকে মেনে নিচ্ছিস না? মেহরিন একটু ভেবে নিয়ে বলে, তোর স্বপ্নে কে আসে শুনি? আমার স্বপ্নে ফুটপান্ডা আসে, হ্যান্ডসাম একটা ডেলিভারি বয়। মেহরিন উচ্চস্বরে হেসে ওঠে। তোকে দিয়ে কিছুই হবে না। তোর কাছে প্রেম মানেই খাওয়া। মেহবুবা ঢাকায় নাটকের মতো কণ্ঠে বলে ওঠে।
হ্যাঁ, আমি খাদ্যপ্রেমী নারী। আমার হৃদয়ের চাবি লুকানো আছে বিরিয়ানির হাঁড়িতে। দুজনেই হেসে লুটোপুটি খায়। হঠাৎ মেহরিনের ফোনটা ভাইব্রেট করে ওঠে। সে কফির মুখটা নামিয়ে ফোনটা হাতে নেয়। অচেনা নাম্বার। 018। সময় রাত 8:19। মেসেজ খুলে দেখে এক টুকরো ছন্দ। তোমার চোখ। অদ্ভুত এক রহস্যের দরজা, যেখানে একবার তাকালে ফেরার রাস্তা মেলে না, শুধু গভীরতা কুয়োর মতো টানে। দেখে মনে হয় এই চোখে কেউ একদিন ভেসে যাবে। তোমার রাগ আগুন নয়, বরফে লুকানো দাবানল, যা দেখলে ভয় নয়, শ্রদ্ধা জন্মায়। কারণ তুমি রাগাও তখনই যখন সত্যটা থেমে যায়। তোমার আত্মবিশ্বাস চোখের চাউনিতেই বাজে ঝংকার। তুমি হোঁচট খাও, কিন্তু থেমে যাও না। তোমার পা চলে নিজের পথে, কারো ছায়ায় নয়। আর যুক্তি, তোমার ভাষা শুধু আবেগ নয়। তুমি ভাবো, বোঝো, তারপর বলো। তোমার যুক্তিগুলো যেন কবিতার মতো, শান্ত, ধারালো, আর অব্যর্থ। ইতি। তোমার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। এবার যেন সত্যিই মনে হয় কেউ মেহরিনের আত্মা পর্যন্ত পড়ে ফেলেছে। মেহরিন থমকে যায়। 2-3 বার পরে বুকের ভেতর ধুকপুকানি বাড়তে থাকে। কে কে পাঠালো এটা? মেহবুবা পাশ থেকে উকি মারে। এই তো, স্বপ্নের রাজকুমার কবিতা লেখে শুরু করছে। ধুর, সব সময় মজা করবি না। কে এটা? হয়তো রিদ তালুকদার। মেহবুবা চোখ ছোট করে নাটকীয় গলায় বলে। মেহরিন কিছু বলে না, শুধু ফোনটা শক্ত করে ধরে রাখে। তার চোখে তখন হাজারটা প্রশ্ন। কে এই অচেনা কবি? মেহরিন ফোনটা হাতে নিয়ে চুপ করে বসে আছে। চোখে কিছুটা অস্থিরতা, কিছুটা বিস্ময়। মেসেজটা যেন কানে কানে কিছু বলে যাচ্ছে বারবার। মেহবুবা একবার কফিতে চুমুক দিয়ে পাশে এসে দাঁড়ায়। এই যে, প্রেমে পড়লি নাকি রে? কাব্য পড়ে মন বলতে শুরু করছো শোনা। সত্যি করে বল, তোকে এই আশিক কার সাথে প্রেম করছিস তুই? মেহরিন বিরক্তিতে চট শব্দ করে। মেহরিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মেহবুবা ভ্রু নাচিয়ে বলে, এই তো, একটু আগে ভেটকি মাছের মতো বেটকা মেরেছিলি, এখন দেখি কবিতায় হেলে পড়িস। আবার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। উফ, আমি হলে এখনই কল করতাম। মেহরিন চোখ বড় বড় করে তাকায়। পাগল তুই? অচেনা নাম্বারে কেউ ফোন দেয় নাকি? মেহবুবা কাঁধ উঁচিয়ে হেসে বলে, এত ভাবার কি আছে? SMS পাঠিয়েছে মানে তার কাছে তোর নাম্বার আছে নাকি? কল দে না একবার। জানতে পারবি কে এই কবি, যে তোর মায়াবী চোখে থমকে গেল। তুই এটা এত হালকাভাবে বলছিস, আর আমার তো বুক ধুকপুক করছে। দেখলি তাইলে বোঝাই যাচ্ছে ব্যাপারটা সিরিয়াস। তোর বুক ধুক ধুক করছে। মেহরিন মুখ ঘুরিয়ে ফেলে, যেন লুকাতে চায় ভেতরের লাজটা। বেলকনির বাতাসে তখন ছড়িয়ে পড়ছে কিছু না বলা অনুভব, কিছু লুকানো উত্তাপ। মেহরিন ফোনটা শক্ত করে ধরে বসে আছে। তার চোখে দুশ্চিন্তা, কৌতূহল, আর একটু লজ্জাও। মেহবুবা হঠাৎ বলে, দে তো তোর ফোনটা। কেন? আমি একটু কফি ঢেলে দেই ফোনের উপর। ফোন দিয়ে মানুষ কি করে বলদ? ফোন করব। মেহরিন আটকে ওঠে। না না না, ওসবের দরকার নেই, তুই করবি না। কিন্তু ততক্ষণে মেহবুবা ফোনটা টেনে নিয়েছে। স্ক্রিনে নাম্বারটা রেখে কানে নেয়। টুট টুট, কল কানেক্ট হচ্ছে না। খুব, কবি সাহেব তো দেখি খুব চালাক। মাত্র SMS দিল কিন্তু এখন ফোন বন্ধ করে রেখেছে। মেহরিন একটু জোরে বলে, তুই করলি কেন? যদি অপরিচিত কেউ হয়। আর যদি পরিচিত হয়, তাহলে তোর দারুণ ব্যাপার। ভাব, তোর লাইফে গোপন প্রেমিক, কাব্য লিখে প্রেম করছে। মেহরিন কপালে হাত দেয়। তুই আসলে পাগল। সামান্য একটা SMS-কে কি নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কিন্তু আমি তোকে এমন কারো হাতে তুলে দিতে চাই না, যে শুধু মেসেজ পাঠিয়ে উধাও হয়ে যায়। হালকা বাতাসে মেহরিনের চুল উঠছে, আর তার ঠোঁটে এক টুকরো লাজুক হাসি। ভেতরে ভেতরে কি সে একটু আশাও করছে। মেহবুবা আবার বলে, তুই রেডি থাক। কবি সাহেব আবার হয়তো কবিতা নিয়ে ফিরে আসবে। কিন্তু এবার যদি কল করে, তাহলে তুই ধরবি। না না, এবার তুই ধরবি। আমি তোকে কনফিডেন্স শিখাচ্ছি। মেহরিন আর মেহবুবা বেকনিতে বসে ফোন নিয়ে হাসাহাসি চলছে তখনই। মেহরিন, মেহবুবা, এসো মা গণ, ডিনার রেডি। নিচতলা থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে। মেহবুবা বলে,
চল, কবি সাহেব পরে আসুক, আগে দেখি মায়ের কবিতার রাজ্যের বিরিয়ানি কেমন হয় আজ। মেহরিন হেসে বলে, তোর মুখে তো শুধু খাবার আর খাবার, আর তোর মুখে শুধু প্রেম। কবিতার রং চেনে যে, তার নাম মেহরিন। দু জনে টুকটুক করে নেমে যায় নিচে। খাবার টেবিলে ভরপুর আয়োজন, ভাজি, ডাল, ডিম, মায়ের হাতে করা স্পেশাল চিকেন কারি। মেহবুবা প্লেট হাতে বলে, এই চিকেন কারি খেয়ে যদি কবি সাহেব কবিতা লিখত, তাহলে বুঝতাম মা কত বড় রাঁধুনি। তুই আর ছাড় নেই আজকে। মেহরিন একটু হেসেই মা চোখের ইশারায় চুপ করে যায়। ইতিমধ্যে অচেনা মানুষের কথা মা আর মাহিরও জেনে গেছে। সবাই ডিনার সেরে যার যার রুমে চলে গেছে। মেহরিন আর মেহবুবা নিজেদের রুমে গিয়ে চুপি চুপি ফোন নিয়ে আলোচনায় মগ্ন। তুই ভাব যদি আবার কোনো কবিতা আসে, খুব, আর আমি যদি কবি সাহেবের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যাই। ঠিক তখনই রুই, কবিতা প্রেমিকা দুজনই চুপ করো। মাহির দরজার কাছে দাঁড়িয়ে, মুখে শয়তানি হাসি, হাতে এক বাটি বাদাম নিয়ে। মেহরিন এক লাফ দিয়ে ওঠে বসে বলে, তুই আবার এখানে কি করিস? মা বলল খেয়ে নিজের রুমে যেতে, কিন্তু আমি তো জানতাম এখানে কিছু হেভি গোপন প্রেমালাপ চলছে। মেহবুবা হেসে বলে, এই ছেলেটার চোখ তো সিসিটিভির চেয়েও শার্প, আর মুখ তো খবরের কাগজের চেয়েও ফাস্ট। মাহির হেসে বলে, তাইলে কবি সাহেবের নাম্বারটা আমাকে দে, আমি ডায়াল দিয়ে দুটো ছড়া শোনাই। আরে না না, ওর ছন্দে এক টুকরো জাদু আছে। তর বক বক শুনে না আবার তা উবে যায়। মেহরিন মুখটা লাল করে বলে। মাহির মুচকি হেসে বলে, জাদু কই? আমি তো দেখি তুই ফোনের স্ক্রিনে তাকিয়ে কেবল লাল হয়ে যাচ্ছিস। ওই তোরা গালে কি মারিস না ওটার মতো কি যেন। ও হে ব্লাস, তোর মাথায় সমস্যা আছে, মাহির। মেহরিন বালিশ ছুঁড়ে মারে। তিন ভাই বোনের মধ্যে শুরু হয় বালিশ যুদ্ধ, হাসি আর হাজারো খোঁচা। মাহির আবার বলে, বড় আপু তোর সেই কবি সাহেব যদি আমার কোন ভাই হতো, তবে আমি তাকে ধিক্কার জানাতাম, তোর মতন রাগীকে প্রেমের কবিতা লিখে বিভ্রান্ত করার জন্য। তার সাহস আছে বলতে হবে, তা না হলে তোকে কবিতা পাঠায়। মেহরিন হেসে বলে, তুই নিজেই বিভ্রান্ত, ভাই সাহেব। খুব, তবে বল, যদি ওই কবি সাহেব আসলে খুব কাছেই কেউ হয় বা আমাদের পরিচিত। মানে? মাহির হেসে শুধু বলে, ভাব ভাব, আমি তো শুধু গল্প বানালাম, এখন ঘুমা। তিনজনের হাসতে হাসতে রাত গড়িয়ে যায়। আর জানালার ধারে রাখা মেহরিনের ফোন হয়তো অপেক্ষায়, আবার একটা কবিতা এসে ভেসে উঠবে পর্দায়। মেহরিনের ডায়েরি লেখার অভ্যাস আছে, সন্ধ্যায় ঘুম থেকে ওঠে, এখন ঘুম আসছে না তাই ডায়েরিটা নিয়ে বসে। রাত রাত 1:43। রুমের আলো নিভু নিভু, এক কোণে টেবিল ল্যাম্পের হলুদ আলোয় মেহরিন বসে আছে। হাতে ওর পুরনো চেনা ডায়েরিটা। বাইরে থেকে হালকা বাতাসে জানালার পর্দা উঠছে। চারদিকে এক রকম নীরবতা, শুধু কলমের খসখস শব্দ আর একটা নিঃশ্বাস। মেহরিন আজকের ডেট লিখে নেয়, 23শে এপ্রিল, মঙ্গলবার। আজকের দিনটা অদ্ভুত। সন্ধ্যায় একটা অদ্ভুত স্বপ্ন, তারপর সেই কবিতা, আমার চোখ, আমার রাগ, আমার আত্মবিশ্বাস, সবকিছু কেউ একজন দেখে ফেলেছে। কে সে? চেনা কেউ, নাকি অচেনা, কিন্তু আমার অনুভবের কাছের কেউ। মেহবুবা তো আজ পুরো সার্কাস। ফোনও করে বসল। মাহিরও আজ দুষ্টামিতে ছাড়েনি। তবুও মনে হলো, আমি ভালোবাসা বলতে যা বুঝি, তার একটা ছায়া আজ আমার জানালার ধারে এসে দাঁড়িয়েছিল। আমি জানি না সে কে, কিন্তু আজ একটা সত্যি কথা, আমি অপেক্ষায় আছি। মেহরিন ডায়েরিটা বন্ধ করে একটুখানি হাসে। তারপর বালিশে মাথা রাখে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। পরদিন সকাল। সূর্য ঠিক যেন নতুন রং নিয়ে এসেছে। প্রতিদিনের মতো আজ ওরা তিনজন নামাজ পড়ে নিল। এরপর মেহরিন এক কাপ চা নিয়ে রুমে আসে। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে না রুমে। পাখির ডাক, চায়ের গন্ধ, আর নতুন দিনের ছোঁয়া। মেহরিনের মনে আজ একটা অদ্ভুত প্রশান্তি। হয়তো কিছু ভালো আসছে ওর দিকে হেঁটে, ধীরে ধীরে, ঠিক কবিতার মতো করে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, চোখে হালকা কাজল টানছে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে। মেহরিন চোখ মেলে দেখে, চুমকি 3 মিসড কল। এই মেয়ের তো পুরা হাইড্রা। একটু দেরি হলেই যুদ্ধ লাগায়। ও হেসে ফোনটা হাতে নেয়, ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, ঠিক তখনই স্ক্রিনে এক নতুন নোটিফিকেশন।
নতুন মেসেজ, অচেনা নাম্বার। মেহরিনের হৃদয়টা ধপ করে ওঠে। আঙুল কাপা কাপা হয়ে খুললে মেসেজটা পড়ে। শুভ সকাল আরিওনা। আরিওনা আরিওনা, এটা এসেছে আরিজ, যার অর্থ গোপন বা আত্মার আহ্বান প্লাস ওনার স্বপ্নের সুর থেকে। আরিওনা মানে দাঁড়ায়, যে কেবল হৃদয়ে বাজে, কেবল চোখে খেলে কিন্তু কারো চেনা নয়। সে আমার স্বপ্নের মেয়ে। প্রিয় আরিওনা, আজ জানালার বাইরে তাকিও, তবে দেখতে পাবে আজ তোমার জন্য আকাশটা একটু বেশি নীল রঙে সেজেছে। জানো, আজ খুব দেখতে ইচ্ছা করছে তোমায়। তোমার চোখ, যেখানে আমি প্রতিদিন হারিয়ে যেতে চাই। মেহরিনের মুখটা লাল হয়ে যায়। চোখে বিস্ময়, ঠোঁটে একরাশ চাপা হাসি। এই লোকটাকে এত ভালো করে আমার চোখ চিনে গেল কিভাবে? চুমকির কল আবার আসে। আসছি রে। মাই গড, আমি তো দেরি করে ফেলেছি। মেহরিন আর চুমকি হাঁটছে ক্যাম্পাসের লাল সাদা পথ ধরে। চারপাশে গাছের ছায়া, বাতাসে দুপুরের ক্লান্তি আর বিকেলের কোমল রোদ। চুমকি হাঁটতে হাঁটতে হাসতে হাসতে বলছে, তোরে তো দেখি কবিতার মিউজ বানায় দিচ্ছে রে। চোখে প্রেম, কথায় যুক্তি, আরে তুই কি আসলে মানুষ, না কাব্যের বই? মেহরিন একটু লজ্জা পায়, একটু মুচকি হাসে। ধুর, এসব কি বলিস? আর তোর ওই আরিওনা নামটা, আহারে, একদম সিনেমা রে। ঠিক তখনই একটা ছোট্ট পিচ্চি ছেলে, হয়তো ক্লাস 3 বা 4 হবে, ছুটে আসে ওদের সামনে। মেহরিন থমকে দাঁড়ায়। ছেলেটা নিঃশ্বাস নিতে নিতে একটা ছোট্ট গোল কাগজের খাম আর সাথে একটা সাদা কাঠগোলাপ মেহরিনের হাতে দিয়ে বলে, আপু, এটা আপনার জন্য। তারপর না কোনো উত্তর না অপেক্ষা করে, ছেলেটা এক দৌড়ে চলে যায় ভিড়ের মধ্যে হারিয়ে। মেহরিন আর চুমকি দুজনেই কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ। চুমকি চোখ কুঁচকে বলে, আবার কি কবিতা আসলো? মেহরিন খামটা হাতে নিয়ে ধীরে ধীরে খুলে দেখে। ভেতরে ছোট্ট করে ভাঁজ করা কাগজ। তাতে লেখা, তুমি কাঠগোলাপের মতো, সাদায় মোড়া, কিন্তু ভিতরে লুকিয়ে আছে একরাশ গোলাপি রং। তুমি কি জানো, তোমার চোখের ওই লেপ্টে যাওয়া কাজলে কেউ ডুবে যেতে চায়, আবার ভয় পায় সেখানে হারিয়ে গেলে যে ফেরার পথ নেয়। তুমি দাঁড়াও যেখানে, চারপাশটা কবিতা হয়ে যায়। সেই অচেনা কেউ, যে শুধু তোমার চোখে থমকে যায়। মেহরিন চিরকুটটা পরে আশেপাশে তাকায়, কিন্তু কাউকে পায় না। কেন জানি তার মন বলছে যে কবি সাহেব আশেপাশে আছে। চুমকি পাশে দাঁড়িয়ে বলে, এই কবি সাহেব তো দেখি সিরিয়াস লেভেলের প্রেমে পড়ে গেছে। এত সুন্দর উপমা দিয়ে কেউ কি মানুষ তুলনা করে রে? মেহরিন কিছু বলে না, শুধু কাঠগোলাপটা হাতে নিয়ে চোখ বন্ধ করে এক টুকরো নিঃশ্বাস নেয়। আর চিরকুটটা ডায়েরির ভিতরে রেখে দেয়, যেখানে শুধু তারই জায়গা। চুমকি দাঁতে হাত চেপে হাসি চাপার চেষ্টা করে। বাপরে, এ তো দেখি লাইভ কবিতার পাণ্ডুলিপি শুরু হয়ে গেছে। কিরে তোর কবি সাহেব, তো দেখি পুরো সিনেমাটিক। মেহরিন একটু লজ্জা পায়, একটু অজানা ভয়, আবার অদ্ভুত একটা হাসি, তার সাথে একটু ভালো লাগা। আর দূর থেকে কেউ হয়তো দেখছে, গাছের ছায়ার আড়াল থেকে। মেহরিন এর লজ্জা পাওয়ার মুখশ্রী। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সন্ধ্যার আগে। চুমকি একটু চিন্তিত গলায় বলে, শোন, তুই না করিস না। আমি তোর সঙ্গে দাঁড়াই, তোকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। মেহরিন হালকা হেসে বলে, আরও 5টা মেয়ে দাঁড়ায় না নাকি রিকশার জন্য? তুই যা, মামনি অনেকক্ষণ ধরেই কল দিচ্ছে। চুমকি না চাইলেও এক প্রকার জোর করেই মেহরিন পাঠিয়ে দেয়। চুমকি চলে যাওয়ার পর মেহরিন দাঁড়িয়ে থাকে গেটের পাশে, রিকশার খোঁজে। একটার পর একটা রিকশা আসছে, কিন্তু সব ভাড়া করা, কেউ শুনতেই চায় না। চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে। কাঠ গোলাপের গন্ধটা যেন এখনো লেগে আছে হাতে। চিরকুটের সেই লাইনটা মনের ভিতর ধীরে ধীরে বেজে ওঠে। তুমি দাঁড়াও যেখানে, চারপাশটা কবিতা হয়ে যায়। মেহরিন একটু ক্লান্ত হয়ে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে একটু সরিয়ে নেয়। ঠিক তখনই একটা রিকশা ধীরে ধীরে তার সামনে এসে থামে। চমকে ওঠে মেহরিন, কারণ সে তো ডাকেনি কাউকে। রিকশাওয়ালা বলে না কিছু, শুধু মাথা নেড়ে ইশারা করে, যেন জানে এই মেয়েটাই তার যাত্রী। আর তখন মেহরিনের চোখ পড়ে রিকশার সামনের হাতলে বাঁধা একটা সাদা কাপড়ের টুকরো, আর তাতে গুজে রাখা একটা কাঠগোলাপ। মুহূর্তে বুকটা ধক করে ওঠে। সে ধীরে ধীরে রিকশার দিকে এগিয়ে যায়, চোখে কৌতূহল, এক টুকরো ভয়ও। রিকশায় বসার পর সে খেয়াল করে,
সামনের আয়নায় একটা ছোট্ট কাগজ গুজে রাখা, তাতে হাতে লেখা। যে শব্দ হারিয়ে যায়, সে একদিন ঠিক পথ খুঁজে পায়। আজ তুমি চুপ ছিলে, তাই তোমার জন্য এই নীরব রিকশা। দয়া করে ফিরিয়ে দিও না, তবে যে এই প্রেমিক পুরুষের হৃদয় খানা ভেঙে হবে খান খান। সেই অচেনা কেউ। মেহরিন লাজুক হেসে চুপ করে উঠে বসে। তার চোখে লেপ্টে যাওয়া কাজলের নিচে জমে থাকা বিস্ময় আর একটা দুর্বল কিন্তু মায়াবী হাসি। রিকশাটা ধীরে ধীরে চলছে। মেহরিন ব্যাগে হাত রাখলেও মন পুরোটা অন্য জগতে। চিরকুটের শব্দ, কাঠ গোলাপের ঘ্রাণ, আর সেই চুপচাপ সাহায্য, সব মিলিয়ে ওর বুকের ভিতর হালকা ধুকধুক। তখন হঠাৎ ওর সামনের দিকে বলে, মামা, একটা সত্যি কথা বলবেন? রিকশাওয়ালা আয়নার দিকে তাকায়, মাথা নাড়ে। মেহরিন একটু হেসে, একটু গম্ভীর হয়ে বলে, আমি জানি আপনাকে কেউ পাঠিয়েছে। তাকে আমি চিনি না, কিন্তু জানতে চাই, আপনি কি তার নামটা বলবেন আমায়? রিকশাওয়ালা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর চোখে হালকা একটা হাসি, গলায় মোলায়েম স্বর। নাম জানলে তো মায়া কমে যায়, মামা। উনি কইছিল, ও শুধু জানুক আমি আছি আর থাকবো চুপচাপ তার পাশে। থাকুক না নামটা অজানা, তাতে কি আসে যায়? মেহরিন চুপ করে যায়। এই কথাটা যেন সরাসরি ওর ভেতরে ঢুকে পড়ে। রিকশাওয়ালা আবার বলে, শুধু এটুকু কই, আপনার চোখের কাজল নাকি এত তীব্র যে একবার তাকাইলে সেই চেহারা কেউ ভোলে না? মেহরিনের গাল ফুটা হালকা হাসি এসে পড়ে, চোখে একটা মৃদু চিকচিকানি। মেহরিন হঠাৎ ওর বাম দিকে তাকায়। দেখতে পায়, মেহবুবার মতো বয়সী এক মেয়ে পায়ে হাত দিয়ে বসে আছে। মুখটা ব্যথায় কুঁচকে আছে। মেহরিন রিকশাওয়ালা মামাকে বলেন, মামা একটু দাঁড়ান তো। তারপর রিকশা থেকে নেমে যায় মেয়েটির কাছে। তুমি ঠিক আছো? মেয়েটি কারো কণ্ঠ শুনে তাকায় মেহরিনের দিকে, কষ্ট করে হাসে। আর বলো না, ঠিকই তো ছিলাম, কিন্তু ওই যে কথা আছে, না লোভে পাপার পাবে পঙ্গু। একটু পা মুচকে গেছে মনে হয়, কিন্তু তোমার চোখে আমার চিন্তা এত মিষ্টি লাগছে যে ব্যথা কমে যাচ্ছে। মেহরিন হেসে ফেলে। মেয়েটির এমন খোলামেলার কথা শুনে ওর ভালো লাগে। মেহরিন পাশে দোকান থেকে একটু বরফ চেয়ে আনে আর সেটা বসে মেয়েটির পায়ে লাগিয়ে দেয়। আর মেয়েটি মুগ্ধ হয়ে দেখছি মেহরিনকে। মেহরিন তাকায় মেয়েটির মায়াবী মুখের দিকে, তারপর নরম গলায় বলল, তোমার নাম কি, মিষ্টি মেয়ে? মেয়েটি হাসি দিয়ে বলল, আমার নাম রাহি তালুকদার। নাম শুনেই ভয় পেলে কিন্তু চলবে না। মেহরিন হেসে ফেলে, আচ্ছা, ভয় পেলাম না, তবে তালুকদার শুনে একটু সিরিয়াস লেগেছে। রাহি নাক সিটকে বলল, উফ, সবাই এমন ভাবে, কিন্তু আমি একেবারেই সিরিয়াস না, আমি তো এক নম্বর বকবকি। দুজনের মধ্যে হালকা দুষ্টুমি শুরু হয়, একটা অচেনা রং ছুঁয়ে যায় সম্পর্কের ভিতরটা। কিছুক্ষণ পর রাহির ড্রাইভার এসে পৌঁছায়। ওঠার আগে সে মেহরিনের দিকে তাকিয়ে বলে, তোমার নাম্বারটা দাও তো, আবার দেখা হবে। ইনশাআল্লাহ, খুব শিগগির। মেহরিন হেসে নম্বর দেয়, আর রাহি হাত নাড়তে নাড়তে চলে যায়। কিন্তু মেহরিনের মুখে তখনও হাসি লেগে থাকে। মেয়েটা সত্যিই অনেক বকবক করে, তবে মনটা অনেক ভালো, খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে। মেহরিন বাসায় ফিরে গেল। আর এদিকে তালুকদার বাড়ির ভেতর এক যুদ্ধ লেগে গেছে। রাহি গেট দিয়ে ঢুকতেই হৃদের করা গলা, তুমি একা একা রাস্তা পার হয়ে কোথায় গিয়েছিলে? রাহি চোখ গোল করে বলল, উফ দাদা ভাই, একটু ফুচকা খেতে গেছিলাম। এত ড্রামাটিক হচ্ছ কেন? রাহির মা হতাশ কণ্ঠে বললেন, তোমার তো কিছুই বলা চলে না। একে তো ব্যথা পেয়েছ, তার উপর আবার মুখে মুখে কথা বলছো। ড্রাইভার না গেলে কি হতো সে খেয়াল আছে? কিন্তু এসব বোকা খাওয়ার মধ্যেও রাহি বলে, ওফ মা, তুমি এত চিন্তা করো না তো, আমার কিছু হয়নি তো। জানো, আমি আজ একজন দারুণ মেয়ের সঙ্গে দেখা করেছি। নাম মেহরিন, একেবারে পরীর মতো দেখতে। কি যে সুন্দর হাসি মা, তোমাকে কি বলবো, কত সুন্দরভাবে কথা বলে। ওকে আমার খুব পছন্দ হয়েছে। আই মা স্যার, তুমি দেখলে, তুমিও বলতে এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। ওর মুখে মেহরিনের কথা শুনে তালুকদার বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। হৃদ তখন কফির কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। রাহির লাস্ট কথা শুনে বিষম উঠে যায়। তারপর নিজেকে স্বাভাবিক করে অজান্তে একবার নামটা মনে মনে আওড়ে নেয়, মেহরিন। তালুকদার ভিলার ছাদে বসে আছে তিনজন, রাহি, নূপুর আর মিলি।
মাথার উপর সন্ধ্যার হালকা বাতাস, হাতে কফির মগ, আর মুখে একটাই নাম, মেহরিন। রাহি উত্তেজনায় কাপটা প্রায় ঝাঁকিয়ে ফেলল। তোরা জানিস না, ওই আপুটা এমন এক মানুষ। আমি ঠিক করেছি, আমি ওকে একদিন আমাদের বাড়িতে আনব। নূপুর চোখ গড়িয়ে বলল, তুই আসার পর থেকে শুধু ওই আপু করছিস। এত স্পেশাল কি আছে ওর মধ্যে? রাহি গাল ফুলিয়ে বলল, সবকিছু। ওর মতো মেয়ে আমি কখনো দেখিনি। পরীর মতো দেখতে, সুন্দর হাসি, কোমল ব্যবহার, আর সাহসী মন আমি খুব কম দেখেছি। আমার পায়ে ব্যথা পেয়ে বসেছিলাম, সবাই এড়িয়ে যাচ্ছিল, আর ও ছিল একমাত্র যে পাশে এসে বসেছিল। মিলি তখন হালকা হেসে বলল, খুব। এটা শুনে তো আমারও কৌতূহল হচ্ছে। ঠিক বলছিস, একবার দেখা করা দরকার। রাহি তৎক্ষণাৎ চেয়ারে সোজা হয়ে বসল। তাহলে ঠিক আছে, আমি একটা দিন ঠিক করব, ওকে বলবো, আমার বাসায় এসো। তোরা তখন ঠিক করে নিস কিভাবে ওকে ইমপ্রেস করবি। নূপুর হেসে বলল, ধুর পাগলি, ওকে আমরা কেন ইমপ্রেস করতে যাব? রাহি চোখ টিপে বলল, তাই তো বলছি, এই আপুটাকে একবার দেখলে তোরাই ফ্যান হয়ে যাবি। বাজি ধরতে পারিস। তিনজন হেসে উঠল। রাহি হঠাৎ চুপ করে যায়। একটু ভেবে নিয়ে কফির মুখটা নামিয়ে বলে, আচ্ছা, কয়দিন পর তো আমার জন্মদিন। নূপুর ভুরু কুঁচকে বলে, তাই নাকি? হ্যাঁ রে, আমি তো ভুলেই গেছিলাম। মিলি চোখ গোল করে বলে, তার মানে এবার তো জমে যাবে। কেক, হাসি মজা, আড্ডা, সাজসজ্জা, ফটো সেশন, সব হবে, তাই না? রাহি দুষ্টু হেসে বলে, হ্যাঁ, সবই হবে। আর ওই দিন আমি মেহরিন আপুকে ইনভাইট করব। নূপুর অবাক হয়ে বলে, তোর জন্মদিনে ওই আপু? মানে সে কি রাজি হবে? রাহি চোখ মিটমিট করে বলে, আমি বললেই হবে। আমি ওকে এমন মিষ্টি করে বলবো, আপু, তুমি না এলে এই বার্থডে হবে না, ব্যাস। মেহরিন আপু আসবেই। মিলি হাসতে হাসতে বলে, তুই না একদম নাট্যবাজ রে রাহি। রাহি গম্ভীর মুখে বলে, নাটক নয় রে পাগলি, এটা একদম প্ল্যান। এদিকে কবি সাহেব। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। দিন যায় রাত আসে। সব কিছু ভালোই চলছে। তবে কবি সাহেবের কবিতা বলা কিন্তু বন্ধ হয়নি। প্রতিদিন নিয়মমাফিক এসএমএস করে। আজ তোমার চুলের গন্ধটা ছিল কামিনী ফুলের মতো। যেই গন্ধে আমি মাতাল হয়ে যাই তা কি তুমি জানো আরিও না? তোমার হাসি আজ দুপুরের সেই মিষ্টি রোদ, সেথায় আমি ছায়া খুঁজি। এমন নানা প্রেময় কথা বলে। মেহরিন প্রথম প্রথম ভালো লাগলেও এখন বিরক্তকে এই কবি না নাম বলে আর না নিজের পরিচয় দেয়। এগুলোই ভাবছিল মেহরিন তখন। চুমকি বলল, তোর ওই কবিটা আস্ত একটা পাগল। তার সাথে তুইও আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিস দেখছি। মেহরিন হেসে বলে, চুমকি, তুই জানিস না, ওই কবি সাহেবের পেটে পেটে শয়তানি, খচ্চর বেডা না নাম বলে, আর না নিজের পরিচয় দেয়। চুমকি রে, কবে জানি আমি সত্যি পাগল হয়ে পাবনায় চলে যায়। শুন, আমি পাবনা চলে গেলে আমাকে একটু দেখতে যাস কেমন? এভাবেই অনেক গল্প করে দুজন, অনেক হাসাহাসিও করে কিছুক্ষণ। ইউনিভার্সিটির প্রতিটা দিন এখন আর আগের মতো নেই। ক্যাম্পাসে কোথাও হঠাৎ একটা কবিতা উকি দেয় সাথে চিরকুট। সেদিন সন্ধ্যাবেলা মেহরিন জানালার পাশে বসেছিল। চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মাথাটা গরম। হে কবি সাহেব। ফোন দিলে ধরছে না, অথচ প্রতিদিন কবিতা পাঠায়। ইনিয়ে বিনিয়ে কত কথা বলে, কিন্তু নিজের নামটাও জানায় না। না, এভাবে আর চলতে দেওয়া হয়াবে না। এর একটা বিহিত করতেই হবে এবার। চুমকির আব্বু আম্মু ওর দাদু বাড়ি গেছে, তাই চুমকি আজ মেহরিনদের বাসায় থাকবে। চুমকি এসে পাশে বসল। কি রে, তুই তো দেখি মনে মনে প্রেমে করে বেড়াচ্ছিস রে। মেহরিন চোখ রাঙাল। নাটক করিস না, এমনি মেজাজ গরম। আমি শুধু জানতে চাই, কেউ? হঠাৎ মেহরিনের ফোনে একটা নতুন এসএমএস এলো। আচ্ছা, হঠাৎ একদিন যদি দেখা হয়, তুমি চিনবে তো? মেহরিন এবার আর চুপ থাকতে পারল না। এলো, আমি এই ছেলেকে খুঁজে বার করবই। চুমকি হেসে বলে, তাহলে তো ডিটেকটিভ মেহ ম্যাম নামতে চলেছে মিশনে, কবি সাহেবের খোঁজে। চুমকি আবার বলে, জানিস আজ আমার প্ল্যান কি? মেহরিন বলল, তোর মাথায় আবার কি শয়তানি খিচুড়ি পাকাচ্ছিস? চুমকি চোখ টিপে বলল, কবির খোঁজে তোকে নিয়ে একটা গোয়েন্দা মিশন কমপ্লিট করব। মাহবুবা তখনই ঘরে ঢুকে বলল,
তোরা আবার কি মেশিন কমপ্লিট করছিস তাও আমাকে ছাড়া বলতো শুনি। চুমকি 2 হাত তুলে বলল, তোর বোনের এই বিরোহী মুখখানা দেখতে ভালো লাগছে, দেখ দেখ। দেখে মনে হচ্ছে কেউ মুখে করলা পুড়ে দিয়েছে। মেহরিন ধূপ করে বালিশ ছুঁড়ে মারল চুমকির দিকে। চুপ কর, আর একটা আজাইরা কথা বললে তোর খবর আছে। মাহবুবা বলল, ঠিক আছে, তোমরা মারামারি বন্ধ করো, আমার কথা শোনো। আমরা 3জন একটা প্ল্যান করি। এই কবিকে খুঁজে বের করতেই হবে। মেহরিন আর চুমকি একে অপরের দিকে ফিরে হাসে। দুজন একসাথে বলে, ডিল ডান। মেহরিন বলে, প্ল্যান -1, কবিতাগুলোর ভাষা বিশ্লেষণ। ওর কবিতায় এমন সব শব্দ থাকে যেগুলো ইংরেজি ক্লাসের রাফ খাতায় পাই। হয়তো একই ব্যাচে কেউ। চুমকি কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে তো খাতা চুরি করতে হবে। মেহবুবা বলে, ওটা বাদ, আমি বলি শুন। প্ল্যান -2, নাম্বার ট্র্যাকিং। আমার এক বান্ধবীর ভাই আছে যে টেলিকমে কাজ করে। আমি নাম্বারটা দিই, দেখি কিছু পাওয়া যায় কিনা। চুমকি বলে, যদি ওই দুটো কাজ না করে তবে। প্ল্যান -3, হালকা দুষ্টুমি। মেহরিন, তুই আজ রাতেই SMS কর। তুমি যদি সত্যি কবি হও, এবার দেখা দাও। কবির বিরহ যে আমার আর সয় না প্রিয়। মেহরিন হেসে কুকড়ে গেল, তুই না একটা ড্যামেজ কেস। 3জন হেসে কুটি কুটি। কথা আর হাসির ভেতর দিয়ে রাত বাড়তে লাগলো। আর ধীরে ধীরে অপারেশন কবি সাহেব এগিয়ে চলল। সাহিত্য, স্পাইস্টাইল আর মিষ্টি এক প্রেমের বন্ধ নিয়ে। ডিনার করা শেষ। 3জনে বসে আছে হাতে কফির মগ। অপেক্ষা করছে এই কবি সাহেবকে এটা জানতে। মাহবুবার হোয়াটসঅ্যাপে SMS আসে। মেহবুবা উত্তেজনায় মোবাইল স্ক্রিনটা তাকিয়ে বলল, পেয়ে গেছি, নামটা এসেছে। চুমকি তড়িঘড়ি বলে উঠল, বল বল, নামটা কি? মেহবুবা ধীরে ধীরে পড়ে শোনাল, নাম নাসরিন বেগম। 3জন একসাথে চুপ। মেহরিন বলল, নাসরিন বেগম? আবার কে? আমি তো এমন কাউকে চিনি না। চুমকি হালকা হেসে বলল, এই বেটা কবি খুব চালাক। মনে হয় না কবি সাহেব তার মার নামে বা নিজেদের কারো নামে সিম রেজিস্ট্রেশন করিয়েছিল। এখন কি করবি? মেহবুবা মুখে বুদ্ধির হাসি এনে বলল, মানে আমাদের গোয়েন্দাগিরি এখানেই থেমে গেল। মেহরিন ধপ করে বালিশে মুখ গুজে ফেলল। দূর, এত কাছে গিয়েও কেউ জানতেই পারলাম না। চুমকি বলল, তবে যা বুঝলাম, ও খুব সাবধানে খেলছে। চাই না আমরা জানি কেউ। মেহরিন একটু হেসে বলল, তাহলে আমিও আর খুঁজব না তাকে। দেখি ও নিজে থেকে সামনে আসে কিনা। চুমকি আর মেহবুবা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসে। চুমকি ধীরে ধীরে বলে, তোর ফোনটা দে তো, একটু দরকার। মেহরিন অবাক, কেন? মেহবুবা তাড়াতাড়ি বলে, বিশ্বাস কর, কিছু খারাপ করব না। একটু খোঁচা দেব শুধু। মেহরিন কিছু না বুঝেই ফোনটা দিয়ে দেয়। চুমকি সঙ্গে সঙ্গে সেই নাম্বারে একটা SMS লিখে ফেলে, তোমার কবিতা শুনে এখন মনে হয় তুমি বুঝি ইউনিভার্সিটির লুকানো কবি প্রেমিক সংঘের প্রেসিডেন্ট। এত লুকিয়ে প্রেম করো কেন? একদিন সাহস করে সামনে এসো না, দেখি আসল চেহারা। মেহবুবা ঝাঁপিয়ে পড়ে বলে, না না, শেষ লাইনে এটা দে, আর হ্যাঁ, চশমা পরা থাকলে খুলে এসো, যেন চোখে চোখ পড়ে ঠিকঠাক। চুমকি হাসতে হাসতে লেখে, সেন্ড বাটনে চাপ দেয়। মেহরিন হঠাৎ চেঁচিয়ে উঠে, তোরা কি করলি এটা? আমার ফোন দিয়ে এসব কেন? চুমকি হেসে বলে, তুই চুপ করে থাক, আমরা তোকে সাহস দিচ্ছি প্লাস কবিকে খোঁজার চেষ্টা। মেহবুবা বলে, এখন দেখি কবি সাহেব কতটা সাহসী, না ভয় পেয়ে ফের কবিতা ছেড়ে পালিয়ে যায়। দুজনের মাঝে হাসির ঝড়, আর মেহরিন লজ্জায় মুখ টেকে হাসে নিঃশব্দে। রাত প্রায় 11টা। মেহরিন তখনও ফোনের দিকে তাকিয়ে, এক চোখে কৌতূহল, এক চোখে ভয়। চুমকি আর মেহবুবা এখনো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই টিং করে মেসেজ আসে। মেহরিন চুপ করে পড়ে। চুমকি সাথে সাথে বলে, দে দে দে, আমরা আগে পড়ব। মেহরিন না চাইতেন মেহবুবা ফোনটা কেড়ে নিয়ে পড়ে শোনায়। মনে হচ্ছে আজকের কবিতার বদলে সিনেমার স্ক্রিপ্ট পেয়েছি। আর চশমা খুলে আসার যে ব্যাপারটা, তোমরা কি ভেবেছ না, যদি আমি চশমা পরে জন্মাই? আরেকটা কথা, আজকের মেসেজে মেহরিনের মত ছিল না, ছিল বেশি বেশি মজা। তবে ধন্যবাদ, আজকের রাতটা আমারও হেসে হেসে কেটে যাবে। তোমাদের কবি সাহেব। চুমকি চেঁচিয়ে উঠে, এইটা একটা স্টাইল। দেখেছিস কিভাবে ধরে ফেলেছে আমরা লিখেছি।
মেহরিন লজ্জায় মুখ লুকিয়ে বলল, এখন বুঝলি তো কেন বলি কবি সাহেব খুবই চালাক। মেহবুবা হেসে বলে, চালাক তো বটেই, কিন্তু এই চালাকিকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলব। ও বেশি দূর যেতে পারবে না। চুমকি এবার একটু গম্ভীর হয়ে গেল। মেহরিন আর মেহবুবা কিছু না বুঝে তাকিয়ে আছে। চুমকি বলল, তোরা শুধু হাসাহাসি করিস কেন? আমি এখন সিরিয়াস এক্সপেরিমেন্টে যাচ্ছি। কবি সাহেব যদি সত্যিই ভালো মানুষ হন তাহলে এই টেস্টে পাশ করবেন। মেহরিন ভয়ে পেয়ে বলে, চুমকি প্লিজ, আমার না হওয়া প্রেম লাইফকে ল্যাব এক্সপেরিমেন্ট বানাস না। চুমকি হেসে বলে, শুধু দেখ, কিছুই হবে না। সে নিজের নাম্বার থেকে মেসেজ টাইপ করে। আপনার লেখাগুলো হৃদয়ে ছুঁয়ে যায়। আপনি নিশ্চয়ই অনেক গভীর মনোভাবের মানুষ। এমন একজনের সঙ্গে যদি এক কাপ চা খাওয়া যেত তবে আমার দিনটা সোনালি হয়ে যেত। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনার কবিতার পেছনে কে আছে সেটা জানার আগ্রহ আমারও আছে। মেহবুবা ঠোঁট চেপে ধরে, এইটা তো একদম প্রেমের ফাঁদ। চুমকি চোখ টিপ মেরে বলে, না রে, এটা টেস্ট। যদি উনি লোভে পড়ে কোনো ফ্লার্টি উত্তর দেন তাহলে জানবো হি ইজ ফর আওয়ার সুইট মাহরিন। মেহরিন কাপা কাপা গলায় বলে, আর যদি না দেয়? চুমকি মুচকি হেসে বলে, তাহলে সে একজন ভালোবাসার যোগ্য কবি। মিনিট পাঁচেক পরেই কবি সাহেবের রিপ্লাই, চা খাওয়ার দাওয়াত পেয়ে কবির কলম কাঁপে। কিন্তু মনে পড়ে চায়ের কাপেও কখনো প্রেম ফেপে ওঠে। তবে ভয় পায়, আপনি আমার কবিতা নয়, আমার চরিত্রে আগ্রহী। আর যদি সত্যি জানতেই চান, আমি শুধু একজনের মায় আটকে আছি, আপনার সেই বান্ধবী, যে শুধু আর শুধুই আমার আরিয়না। মেসেজটা পড়তেই মেহরিনের মুখ হা হয়ে যায়। চুমকি চোখ গোল করে বলে, এইটা কি হলো? এখানে ও আরিয়না? মেহবুবা তো হেসে গড়াগড়ি। মেহরিন তো এখন রোমান্টিক নাম পেয়ে গেছে, আরিয়না। মেহরিন কাপা কাপা গলায় ফিসফিস করে, সে জানে আমি, মানে সে জানে এতদিন আমি এই মেসেজ পেয়েছি, তার লেখা কবিতা শুধু আমিই পড়েছি। চুমকি বলে, কবি সাহেব তো রাগ করে নাই, বরং সুন্দর করে বুঝিয়ে দিল সে তোরই কবি। মেহবুবা চট করে বলে, এখন তুই যদি আমাদের কফি না খাওয়াস, আমি কবিকে নিয়ে চা খেতে চলে যাব। এই কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ওদের এমন হাসি মজা দুষ্টুমি খুনসুটিতেই রাতটা কেটে যায়। আজ সকাল থেকে রাহি মেহরিনকে একটার পর একটা কল করে যাচ্ছে। প্রথমে না করতে চাইলেও শেষমেশ রাহির মিষ্টি মিষ্টি আবদারে মেহরিন রাজি হয়ে যায়। চুমকিকে বলল, চল তো একটু দেখা করতে যাই, রাহি অনেক করে বলছে। কিছু একটা মনে হচ্ছে। চুমকি সঙ্গে সঙ্গে রাজি। হা, আমি তো এমনিতেই বড় হতে হচ্ছিলাম, চল। ওরা দুজন একসাথে একটা ছোট্ট ক্যাফের সামনে পৌঁছায়। রাহি ওদের জন্য টেবিল বুক করে রেখেছে। রাহি হাসি মুখে বসেছিল ওদের জন্য। ওরা যেতেই জড়িয়ে ধরল মেহরিনকে। তারপর ওরা টেবিলে নিয়ে বসে চা আর হাসির গল্প শেষে রাহি একগাল হেসে বলে, আচ্ছা, এবার আসল কথাটা বলি। চুমকি বলে ওঠে, এইবার তো বল, এত বিল্ড আপ আর সহ্য হচ্ছে না। রাহি চোখে মুখে একটা নাটকীয় ভঙ্গি এনে বলে, পরশু আমার জন্মদিন, আর আমি চেয়েছি আমার প্রিয় মানুষরা যেন থাকে। তাই তোমাদের আমন্ত্রণ জানাতে এসেছি, স্পেশাল গেস্ট হিসেবে। চুমকি হাততালি দিয়ে বলে, উফ, পার্টি! আমি তো রেডি। রাহি একটু চুপ করে মেহরিনের দিকে তাকায়। তুমি আসবে না? মেহরিন মুচকি হেসে মাথা নাড়ে। আসবো। তুমি তো আমার ছোট বোনের মতো, না গেলে চলবে নাকি? রাহি ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে মেহরিনকে। আমার কুচুপু, আমার সুইটি, কিউটি আপুটা, তুমি এলে আমার জন্মদিন পারফেক্ট হয়ে যাবে। রাহি চলে যায় বাসার দিকে, আর চুমকি আর মেহরিন ঠিক করে একটু ফুচকা খেয়ে তবে যাবে। লেকপাড়ের বাতাসটাও তখন একটু বেশি নরম, বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে আসছে ধরনীর বুকে। ফুচকার দোকানে ভিড় কম। দুইজন হাসতে হাসতে ফুচকা খেতে শুরু করল। ঠিক তখনই পাশের বেঞ্চে বসে থাকা ৩-৪ জন ছেলে তাদের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু ফিসফিস করতে থাকে। একজন একটু জোরেই বলে ফেলে, এই মেয়েটা নাচেই, ওই যে কবিতা পোস্ট দেয় ফেসবুকে। আরেকজন ঠাট্টা করে বলে, হ্যাঁ, ওই মিষ্টি গলায়, দূরে থাকো, তবুও ছুঁয়ে যাও টাইপ মেয়েরা, রিয়েলে কেমন হয় সেটা দেখি তো। চুমকি মুখ গোমরা করে ফেলে। মেহরিন ঠান্ডা হয়ে দাঁড়িয়ে যায়।
সে সোজা তাদের সামনে গিয়ে বলে, তোমরা আমাকে চেনো না, তবু মন্তব্য করছো। এত সাহস যদি থাকেই, তাহলে পরিচয় দিয়ে বলো। তোমাদের মায়ের, বোনের সামনে এই কথা বলতে পারো? এক মুহূর্তের জন্য ছেলেগুলোর হাসি থেমে যায়। মেহরিনের চোখ জ্বলজ্বল করে, গলায় কাঁপন নেই, স্পষ্ট উচ্চারণে বলে, একটা মেয়ের কণ্ঠ, পোশাক বা শব্দ নিয়ে তোমাদের এই সাহসে আসল সমস্যার নাম। আমরা তো পালিয়ে যাই না, আমরা দাঁড়াই, চোখে চোখ রাখি। যেমন আমি দাঁড়িয়েছি। চুপচাপ হয়ে যায় ছেলেগুলো, কেমন যেন অপ্রস্তুত হয়ে উঠে যায়। চুমকি তখন ফিসফিস করে বলে, তোর এই শ্বাসটাই আমার সবচেয়ে ভালো লাগে রে। মেহরিন একটু মুচকি হেসে বলে, আমরা ফুল হতে পারি, কিন্তু কাটা ছাড়া না। মেহরিন চলে যাচ্ছিল তখনই পেছনে থেকে ছেলেগুলোর একজন আরেকটা বাজে কথা ছুড়ে দেয়, সরাসরি। এই রকম আগুন মেয়ে হলে আমাদের কি দোষ? পুড়িয়ে দিতে তো পারো তোমার রূপের আগুনে। চুমকি চিৎকার করতে যাবে এমন সময় মেহরিন ফুঁসে ওঠে। সে পিছনে তাকায়, ঠান্ডা, তীক্ষ্ণ। মানছি তোরা লাফাঙ্গা, তোদের কেউ কিছু বলে না। তাই মেয়েদের বিরক্ত করার সাহস পাস, তবে আজ তোদের সাহস দেখানোর জায়গাটা ভুল। একটা মুহূর্ত নিঃশব্দ। এরপর যা হয় সেটা যেন কেউ কল্পনাও করেনি, রীতিমতো একঝড়। মেহরিন ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। একটাকে সরাসরি চড় মারল এমন হবে, সবাই থাও। এরপর দ্বিতীয় ছেলেটার কলারে ধরে টান মেরে বলে, নারী দেখে সাহস দেখাস? এতদিন তোদের মতো জানোয়ারের জন্য মেয়েরা চুপ করে ছিল নিজেদের কথা ভেবে, তবে আমি চুপ করব না। তৃতীয় ছেলেটা কিছু বলতে যাবে, মেহরিন তাকে ধাক্কা দিয়ে বলে, পিছন থেকে আক্রমণ না করে পারলে সামনে এসে কথা বল। চুমকি পেছনে থেকে বলে, উফফ, আমার মাফিয়া কুইন। পাশের দোকানদার আর কয়েকজন মানুষ এগিয়ে আসে। ছেলেগুলো এখন পুরো গুটিয়ে গেছে। একটা বলে, আম্মা, ভুল হয়েছে, প্লিজ মাফ করে দিন। মেহরিন বলে, ভুলের মাফ মেলে, নিচু মানসিকতার না। চুমকি মেহরিনের হাত ধরে বলে, অনেক হয়েছে, চল এইবার বাসায় ফিরে যাই, তুই তো মায়ের পুরাই আগুন। মেহরিন ধীরে হেঁটে যেতে যেতে ভাবে, আমি শুধু মেয়ে নয়, আমি একজন মানুষ। আর মানুষ নিজের সম্মান নিজেই বাঁচায়। আমি যেমন কবিতা লিখি, তেমনই প্রয়োজনে খুশি ও মারি, অন্যের বিরুদ্ধেও দাঁড়ায়। রাত 11:30। মেহরিন আর চুমকি বাড়ি ফিরেছে সে সন্ধ্যায়। রাতে খাওয়া দাওয়া শেষ, সবাই বসে আড্ডা দিচ্ছে। টিভিতে তখন হঠাৎ করে এক জোরালো শব্দ, ব্রেকিং নিউজ। সবাই তাকিয়ে থাকে। আজ রাত 9টার দিকে শহরের লেক থেকে 4 কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার সময় ওই ছেলেগুলো লেকপাড়ে ঘোরাফেরা করছিল। সকলের দেহ পানির ভেতরে খুবই খারাপ অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, তারা কেউই বেঁচে নেই। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশগুলো উদ্ধার করা হয় লেকের একদম উত্তর প্রান্ত থেকে, যেখানে আজ বিকেলে বেশ কিছু মানুষ ভিড় করেছিল। স্ক্রিনে ভেসে ওঠে পুলিশের গাড়ি, জেলেদের ভয়ে তাকানো মুখ, আর কাদামাখা 4টি কালো বডি ব্যাগ। মেহরিনের বাবা চুপচাপ তাকিয়ে থাকে টিভির দিকে। মেহবুবা ফিসফিস করে বলে, এটা তো ওই লেক। তুই আর চুমকি আজ যেখান থেকে আসলি না? মেহরিন কোন উত্তর দেয় না। তার চোখে কোনো শব্দ নেই, কেবল একটা অদ্ভুত চাহনি। চুমকি তখন হঠাৎ করে বলে, ওরা ওরা তো ওই ছেলেগুলো না। মেহরিন আস্তে আস্তে মাথা নাড়ে, না নিশ্চিতভাবে, না অস্বীকার করে। বাড়িতে তখন টান টান একটা নীরবতা। আর মনের মধ্যে একটা প্রশ্ন, এই খুনের পেছনে কি কেউ আছে, যাকে তারা ভুল করে স্পর্শ করে ফেলেছিল? নাকি এটা কেবল এক কাকতালীয় নির্মমতা? নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে? থেকে এই খুনি। রাত প্রায় 12টার ছুঁই ছুঁই। ছাদের কোণে বসে থাকা মেহরিনের চুলগুলো উড়ে উড়ে চোখে পড়ছিল। সে আনমনে আকাশের দিকে তাকিয়েছিল। মেহবুবা আর তুমি কি ঘুমিয়ে গেছে? ওর মন ভালো না, তাই মনে বসে আছে ছাদের রাখা দোলনায়, যেন কোনো উত্তর খুঁজছে। হঠাৎ ফোনটা টিং করে বেজে উঠল। স্ক্রিনে লেখা, কবি সাহেব। মেহরিন একটু চমকে উঠল। কবি সাহেব? চুপচাপ বসে থাকলে মন ভালো থাকে না, আরেও না। তুমি হাসলে মনে হয় পৃথিবীটা ক্লান্তিহীন। তোমার মন খারাপ হলে আকাশটাও কাঁদে। আমি না হয় দূরে থাকি, তবু জানি
কেউ একজন আছে বলে, রাতগুলো আমার এত সুন্দর হয়। মেহরিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সে কি আজ উত্তর দেবে? আবার একটা এসএমএস আসে। কবি সাহেব, তুমি জানো আরিওনা, আকাশের চাঁদ যত দূরেরই হোক না কেন, আলো ঠিক এসে পড়ে কারো চোখে। তুমি আমার সেই দূরের আলো। তুমি হয়তো জানো না, যখন তুমি চুপ করে থাকো, আমি হাজার শব্দ লিখে ফেলি। তোমার একটা হাসির জন্য আমি রাত জেগে স্বপ্ন আঁকি। প্রতি রাতে তুমি আমার কবিতার প্রথম শব্দ, আর প্রতিটা ভালোবাসার শেষ লাইন। মন খারাপের ছাদে বসে থাকা মেয়ে, তোমার চুপচাপ চোখের কথাগুলো আমি শুনতে পাই। আর সেখানেই আমি প্রতিদিন একটু একটু করে তোমাকে ভালোবেসে ফেলি। মেহরিন সেই মেসেজটা পড়ে কেমন যেন চুপ মেরে গেল। চোখে হালকা জল, ঠোঁটে একটু অস্পষ্ট হাসি। হাতটা ফোনের কিবোর্ডে গেল। একটা মাত্র শব্দ লিখল, কেন? কবি সাহেব, ভালোবাসা মানে কি জানো মেহরিন? ভালোবাসা মানে কোনো দাবি নয়। ভালোবাসা মানে কারো চুপ থাকা শুনে ফেলা, হাসির ভেতরের কান্নাটা পড়ে ফেলা। ভালোবাসা মানে তোমার পাশে না থেকেও তোমার জন্য অপেক্ষা করা, তোমার সবকিছু না জেনেও তোমাকে বুঝে ফেলা। ভালোবাসা মানে তোমার খেয়ালি রাগটাকেও যত্নে বুকে আগলে রাখা। ভালোবাসা মানে আমি নয়, তুমি। তোমার হাসি, তোমার স্বপ্ন, তোমার মন খারাপের দিনগুলোকেও ভালোবেসে ফেলা। ভালোবাসা মানে তুমি নিজের মতো করে বাঁচো, আর আমি ছাড় মতো পাশে থাকি, কিছু না বলে। আমার জানা না জানা, বলা না বলা, সব কিছুর মাঝখানে তুমি থাকো মেহরিন। আর আমি সেই কবি সাহেব, তোমার প্রতিটা না দেখা চাহনিতে নিজেকে খুঁজে নিই। তোমাকে ভালোবাসি কারণ মেহরিন নামের মতোই গভীর, স্বপ্নভরা আর ছুঁয়ে যাওয়ার মতো কোমল। এই কথাগুলো মেহরিন পড়ার পর সে আর বসে থাকতে পারে না। ছাদের ধারে উঠে দাঁড়ায়, হাওয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কি কবি সাহেব? এত গভীর করে আমায় কেমন করে চেনো? আবার একটা এসএমএস আসে, কবি সাহেব, আরিওনা। মেহরিন ছোট করে লিখে, বলুন, কবি সাহেব, আজ একটু অন্যরকম হলে কি খুব সমস্যা হবে? তোমার এই মন খারাপটাকে পাশে বসাও, আর আমার জন্য একটু সাজো। একটা নীল শাড়ি পরো, হাত ভরে নিও কাচের চুড়ি দিয়ে, চোখে দাও হালকা কাজল, যেন তোমার দৃষ্টি আমার হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। তারপর ছাদে এসো, চুপ করে দাঁড়াও, কিছু বলো না। আমি শুধু দেখব আকাশের চাঁদটাকে কি আমার পাশে দাঁড়িয়ে আরও একটা চাঁদকে দেখার সুযোগ দেবে। তুমি আসবে তো আরিওনা, আজ শুধু আমার জন্য। নিজের সব কষ্টের ভেতর থেকেও একটু আলো হয়ে উঠবে। এই মেসেজটা পড়ে মেহরিন আর সামলে রাখতে পারে না। এমন আকুতি ভরা অনুরোধ ফিরিয়ে দেওয়া যায়। রাত প্রায় 1টা, ছাদে হালকা বাতাস বয়ে যাচ্ছে, আকাশ জোছনায় ধুয়ে গেছে। মেহরিন ধীরে ধীরে ছাদে উঠে আসে। পরনে নীল শাড়ি, চোখে কাজল, হাতে কাচের চুড়ির মৃদু টুংটাং শব্দ বাতাসে হারিয়ে যাচ্ছে। চারদিকে নীরবতা, তবে সেই নীরবতার মাঝে তার ভেতরে যেন হাজারো শব্দ বাজছে। আর ঠিক তখনই ফোনে ভেসে ওঠে কবি সাহেবের মেসেজ, আরিওনা, এই রাতে যখন সবাই ঘুমিয়ে, তুমি যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছো এই ছাদে। আমার মনে হচ্ছে কল্পনার রাজকন্যা স্বপ্ন থেকে বেরিয়ে বাস্তবে দেখা দিয়েছে। নীল শাড়িতে, হাওয়ায় উড়তে থাকা চুলে, আর চোখে এমন এক অভিমানী ভালোবাসা নিয়ে, যেটা দেখে পৃথিবীর সব রাত থেমে যায়। তুমি জানো, আজ আকাশের চাঁদটা একটু নিচু হয়ে তাকিয়ে আছে, কারণ আজ সে আর এক চাঁদকে দেখতে পেয়েছে। তুমি আসবে বলেছিলে, তুমি এসেছো। এই রাতটা এখন পূর্ণ। মেহরিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তার মনে হয় সে সত্যিই কারো প্রার্থনায় ছিল। আর এই শহরের ঘুমন্ত আকাশের নিচে তাকে কেউ শব্দহীন ভালোবেসে যাচ্ছে। মেহরিন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আলোর দিকে তাকিয়ে খুব আস্তে বলে ওঠে, আপনি তো আপনার মনমতো করে দেখে নিলেন আমায়, কিন্তু আমি যে এখন দিন দিন আপনাকে দেখার তৃষ্ণায় পড়ছি, সে পিপাসা কি কোনোদিন মিটবে না? তার গলায় ছিল না কোনো অভিমান, ছিল শুধুই এক চুপচাপ অপেক্ষার ব্যথা। মোবাইলের স্ক্রিন নিঃশব্দ হয়ে থাকে কিছু সময়। তারপর ভেসে ওঠে কবি সাহেবের উত্তর, তৃষ্ণা যখন মন থেকে জাগে, তা শুধু চোখ দিয়ে মেটে না, আরিওনা। তোমার চোখে আমি শুধু রূপ খুঁজি না, আমি তোমার অভিমান, নীরবতা, আর না বলা কথাগুলো দেখি। তুমি যদি দেখতে চাও আমায়,
তবে চোখে নয়, মন খুলে চাও। তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার প্রতিটা শব্দে, প্রতিটা নিঃশ্বাসে। তুমি শুধু বলো, তোমার চোখের সামনে হয়ে উঠব কি? মেহরিন এবার থেমে যায়। তার ঠোঁটে খুব আস্তে একটা হাসি খেলে যায়। সে বুঝে যায়, ভালোবাসা কেবল দেখা নয়, এক অনুভব যা শব্দের ভেতরেও ছুঁয়ে যায় হৃদয়কে। মেহরিন হঠাৎ ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর টাইপ করে, আচ্ছা শুনুন, এই যে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন, এইটা তো একরকম ক্রাইম, তাই না? আপনার বিরুদ্ধে যদি মামলা করি তাহলে? আপনার এই চুপচাপ দেখা, এই মন ভালো করে দেওয়া মেসেজ, মন খারাপের সঙ্গ দেওয়া, আর এই অচেনা ভালোবাসা, সব কিছুর জন্য আমি আপনাকে কোর্টে টেনে নিতে পারি। তখন কবি সাহেবের উত্তর আসে খুব অল্প সময়েই। যেন অপেক্ষায় ছিল সে। জেল যদি হয় তোমার মন, তাহলে আমি চাই তোমার মনে আমি আজীবন বন্দি থাকি। সেই মামলায় রায় যদি হয় তোমার মন, তবে আমি খুশি মনেই যাবজ্জীবন সাজা ভোগ করতে রাজি। শুধু তুমি সাক্ষী দিও এই কথা, তোমার চোখের আদালতে আমি দোষী। মেহরিন এবার ফোনের স্ক্রিনে একটানা তাকিয়ে থাকে। তার ঠোঁটে দুষ্টু হাসি, আর চোখে এক ধরনের জোনাকির মতো আলো। সে চুপ করে বলে ওঠে, এই দোষীটাকে একবার সামনে আনতে ইচ্ছে করছে। দেখি তো, আসলেই তার চোখে সেই অপরাধবোধ আছে কিনা, নাকি ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আবার আসে এসএমএস, কবি সাহেব, আরিও না, ভালোবাসা সবসময় হাতে হাত রেখে হাঁটে না। কখনো সে দূর থেকে দেখে, চোখের আড়ালে থেকেও হৃদয়ের সামনে দাঁড়িয়ে থাকে। আমি একদিন আসব, হয়তো এক রাতে, হয়তো এক ভোরবেলায়, অপ্রত্যাশিত এক অনুভূতি হয়ে, না বলে, না চেয়ে, তোমার পৃথিবীর অলস বাতাসে মিশে যাব। কিন্তু তারপর কখনোই আমি আর হারিয়ে যাব না। তোমার চোখের পাতায় থাকব, থাকব, তোমার অভিমানে, তোমার হাসিতে, আর সবচেয়ে বেশি, তোমার নিঃশব্দ অপেক্ষার ঠিক পাশে। আমার নাম যদি নাও জানো, তবু তুমি ঠিক চিনে যাবে। কারণ আমি সেই অচেনা কবি, যার প্রতিটা লাইন তোমাকে ছুঁয়ে যায়। আর তোমার একটুখানি দেখা পাওয়ার জন্য হাজার কবিতা লিখতেও রাজি হয়ে যায়। মেহরিন ফোনটা বুকের কাছে চেপে ধরে। তার চোখে জল নেই, তবু মনটা জলের মতো নরম হয়ে আসে। সে আকাশের দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলে, তুমি যদি এতটাই আপন হও, তবে তুমি অচেনা কেন? আর সেই অচেনা কবি হয়তো এই রাতের বাতাসেই তার চুলে হাত বুলিয়ে বলে, কারণ ভালোবাসা সবসময় নাম নিয়ে আসে না, কখনো কখনো সে শুধু অনুভব হয়ে থাকে। এরপর মেহরিন রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়, চোখ বন্ধ করে রাখে। ঠিক তখনই দূর কোথাও থেকে হালকা হাওয়ার সাথে মিশে ভেসে আসে গিটারের সুর। আর তারপরে ধীরে ধীরে দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা আঁচল দিয়া গায়িকার রায়কো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো বাসরে বন্ধু, আমায় যত না। মেহরিন শুয়ে চোখ বন্ধ করে বলে, আপনি তো দূরে ছিলেন, তবু কেন এত কাছে এলেন? এই গানটায় আমি আছি, আর আমি আপনাকে গেয়ে যাচ্ছেন ভালোবেসে। একটা সুন্দর দিনের সূচনা ধরণীতে সূর্যের রক্তিম আলো ছড়িয়ে পড়েছে। আজ রাহির জন্মদিন। চুমকি বলল, কি রে বেকল বেদি, আজকের রাহির বার্থডে বলে গেছিস হতচ্ছাড়ি? আর এগুলো কি? তুই এই প্যান্ট টি শার্ট পরে যাবে ভাবছিস? সোজা যা, একটা শাড়ি পর। মেহরিন টানটান ভ্রু কুঁচকে বলে, শাড়ি? আমি শাড়ি পরতে যাব কোন দুঃখে? বার্থডে পার্টিতে যাচ্ছি, বিয়ে বাড়িতে না। চুমকি ধমক দিয়ে বলে, আজ তোর অজুহাত চলবে না। রাহির জন্মদিন, আমরা প্রথম যাচ্ছি আজ। অ্যাটেনশনাল ব্যাপার আছে না? আজ তুই পরবি একটা কালো শাড়ি, আর আমি পরব নীলটা, ব্যাস। কিছুক্ষণের মধ্যেই ওরা রেডি হয়ে যায়। মেহরিনের পরনে কালো জর্জেট শাড়ি, চুল খোলা, চোখে হালকা কাজল, ঠোঁটে পিঙ্ক নুট লিপস্টিক। মেহরিন এর সৌন্দর্য বৃদ্ধি করে ওর ঠোঁটের নিচে থাকা তিলটা। ওকে দেখে স্বর্গীয় অপশন লাগছে। চুমকির পরনে নীল রঙের সিল্ক শাড়ি, কানে দুল, ঠোঁটে নরম হাসি, ওকে দেখতেও খুব সুন্দর লাগছে। দুজনেই যেন গল্পের পাতা থেকে উঠে এসেছে। রাহির বাড়ির দরজায় যখন ওরা দাঁড়ায়, বেল বাজায়, রাহি এসে দরজা খুলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মুহূর্তেই চিৎকার করে ওঠে, আল্লাহ!
আমাদের বাড়িতে পরি নামছে নাকি? তোমরা কোথায় ছিলে এতদিন? মেহরিন আপু গো, তোমাকে যেন সিনেমার নায়িকা লাগছেন আজকে। মেহরিন একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তারপর কোনোরকম নিজেকে সামলে হেসে বলে, তোমার জন্যই তো এমন করে সাজা, বুঝলে? আর চুমকি পেছনে থেকে বলে, আর আমার জন্য কেকটা বড় করে কাটা লাগবে, মনে থাকবে। রাহি আনন্দের সহিত ওদের নিয়ে যায় ভিতরে। চলবে।